তোমাদের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে। যে বিশ্বাসঘাতকতা করেছে সে আমার সামনে আসলে তাকে প্যারাশুট দিয়ে নিচে ফেলে দিব। আর যদি আমি খুঁজে বের করি তাহলে বিনা প্যারাশুটে ফেলে দিব। আপনারা হয়তো বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে, তাও আকাশের মধ্যে, মানে একটা বিমানের ভিতর। আকাশ ওর সব রকমের মিটিং এই বিমানের মধ্যেই করে। এখানে আকাশ প্রতিটা লোকের জন্য একটা করে প্যারাশুট থাকে। যারা বেইমানি করে তাদেরকে প্যারাশুট ছাড়াই বিমান থেকে ফেলে দেওয়া হয়। আকাশের পরিচয়টা দিয়ে দিই। আকাশ দুবাইয়ের মাফিয়াদের মধ্যে পাওয়ারফুল মাফিয়া। কিং নাম শুনলে অন্য সব মাফিয়ারা ভয় পায়, কেননা মাফিয়া জগতে সবাই আকাশকে কিং বলেই চেনে। এখন পর্যন্ত কেউ আকাশের মুখ পর্যন্ত দেখতে পায়নি। আকাশকে চেনার একমাত্র উপায় হলো আকাশের চোখে একটা কালো চশমা, মাথায় টুপি থাকে, আর অনেক বড় একটা কোট থাকবে গায়ে। ওই কোটের এতটাই ক্ষমতা যে একটা মানুষেরকে দুই টুকরো করে দিতে পারবে। তার সাথে যে কোনো গুলি ওই কোট ছিদ্র করে শরীরের ভিতর ঢুকতে পারবে না। তাছাড়া আকাশের রাজত্ব শুধু দুবাইয়ে না, বরং 24টা দেশের মধ্যে ও আকাশের রাজ চলে। প্রতি সময়ের মতো আজকেও মিটিং বিমানে রাখা হয়। বিমানে আকাশ মিটিংয়ের জন্য করে, যাতে করে ওকে কোনো পুলিশ ধরতে না পারে, সেজন্য এই ব্যবস্থা। এটা হচ্ছে আকাশের মাফিয়ার রূপ। গল্প পড়তে থাকলে আরও অনেক কিছু জানতে পারবেন। আকাশ কি শুধু মাফিয়ার কাজ করে না, আরও অন্য কিছু নিয়ে কাজ করে, তা ধীরে ধীরে সব জানতে পারবেন। চলেন এবার গল্পে ফিরে যাই। আমি 3 থেকে 1 পর্যন্ত বলবো। যদি এর মধ্যে সে নিজে থেকে মুখ না খুলে তাহলে আমি তাকে। কথাটা বলার আগেই একটা লোক এসে আকাশের পায়ের কাছে এসে কান্না করতে করতে বলে, আমিও তাই চাই। এখন তাহলে এখান থেকে একটা প্যারাশুট নিয়ে বিমান থেকে নেমে পড়ো। লোকটা খুশি হয়ে বিমান থেকে লাফ দেয় প্যারাশুট নিয়ে। লোকটা ঝাঁপ দেওয়ার পর বিমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। লোকটা কিছুটা দূরে নেমে প্যারাশুট খুলে দেয়, কিন্তু ভাগ্যক্রমে প্যারাশুট না খুলে ভেতর থেকে বেলুন বের হয়, আর বেলুনে লেখা ছিল বেমানির কোনো ক্ষমা নেই। লোকটা চিৎকার করতে করতে ওখানেই মারা যায়, যদিও এই ব্যাপারটা আর অন্য কেউ জানে না। অন্যদিকে আজকের দিনটা মনে রাখবে তোমরা। এরপর যদি আমি জানতে পারি তাহলে তোমাদেরও এমন হাল হবে, মনে রেখো। কথাটা মনে রেখো। আর একটা কথা বলার ছিল। এখন তোমাদের গন্তব্য স্থান চলে এসেছে। আমরা বর্তমানে 1000 ফুট উপরে আছি। তাই আপনারা একটা করে প্যারাশুট নিয়ে নিচে নেমে নিজেদের জায়গায় গিয়ে চলে যান। তার সাথে আপনাদের যাত্রা শুভ হোক। সবাই যে যার মতো করে নেমে যায়। অন্যদিকে আকাশ বিমান নিয়ে একটা জঙ্গলের মধ্যে নেমে পড়ে। এরপর একটা বাইকে উঠে পড়ে। এটা হচ্ছে আকাশের অনেক প্রিয় একটা বাইক। এই বাইক ঘন্টায় 300 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। আকাশ ওই বাইকে উঠে যায় আর বিমানকে রিমোটের সাহায্যে মাটির নিচে নামিয়ে দেয়। আবার ওই জায়গায় নকল গাছের সাহায্যে ভরে রাখে, যাতে করে এই জায়গার খোঁজ কেউই না জানে। বাইক নিয়ে আকাশ চলে আসে ওর বাড়িতে। আকাশ ওর বাড়ির ভেতরে আসে একদম নর্মাল পোশাকে, মানে যেভাবে একজন ভদ্র ছেলেরা থাকে ওইভাবে। বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে ওর মায়ের সাথে কথা বলে। আকাশের পরিবারে অনেক ছোট, মা বাবা, আকাশ আর ওর ছোট আদরের বোন একটা আছে। এই নিয়েই আকাশের পরিবার। আকাশ বাড়ির ভেতর দরজা খুলতেই, ওই, একদম দাঁড়িয়ে থাক। যদি একটা পা সামনে দিয়েছিস তাহলে আমি কিন্তু। বোন, বিশ্বাস কর, আমি একটা পাও সামনে দিব না। তবু বোন আমার, তুই শান্ত হ। ঠিক আছে, হলাম। তা কোথায় ছিলে এতক্ষণ ধরে? আর আমি তো কাজে ব্যস্ত ছিলাম, তাই তো এত লেট হলো। তা কি কাজে এত ব্যস্ত ছিলি তুই? আরে বোন, আমাদের অফিসে তো অনেক কাজ, তুই তো জানিস। কিন্তু আব্বু যে বললো তুই আজ 2 দিন ধরে অফিসে যাসনি, তাহলে কাজ আসলো কোথায় থেকে? আরে আমাদের তো একটা অফিস না, আরও 2 থেকে 3টা অফিস আছে। তা আমি জানি, তোকে বলতে হবে না। এখন আমার জন্য কিছু আনার কথা ছিল, তা না দিয়ে তুই ভিতরে যেতে পারবি না। মা, তোমার মেয়েকে একটু বুঝাও। ওই, আমি কি মাকে ভয় পাই নাকি? আমি আব্বু ছাড়া কাউকে ভয় পাই না। আর তো সবাই ভয় পায়, কিন্তু তুই শুধু আমাকে ভয় পাস। সব কিছু জেনে আমাকে এরকম শাস্তি দেওয়াটা কি ঠিক হচ্ছে? ঠিক আছে, একটা শর্তে যেতে দিতে পারি। কি শর্ত? আমি সব মানতে রাজি। বেশি কিছু না, 5 দিন পর আমাদের ভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে, সেখানে তোকে যেতে হবে। ওই দিন তো। ওই দিন কি? না, কিছু না, আমি তোর সাথে যাচ্ছি তাহলে ওই দিন। কথা যখন দিয়েছিস তাহলে এবার যা রুমে। এই তো লক্ষ্মী বোন আমার,
আমি তাহলে রুমে যাই, ফ্রেশ হই, সকালে আমাকে আবার বের হতে হবে। আচ্ছা তাড়াতাড়ি যা। আর রাতে কিন্তু তোর খাওয়া নেই, উপোস থাকবি। ঠিক আছে, আমি উপোস থাকবো। তুই তাহলে খেয়ে ঘুমিয়ে পড়িস। আচ্ছা ঘুমিয়ে পড়বো, তুই যা। আকাশ ফ্রেশ হয়ে এসে একটু শুয়ে পড়ে। অন্যদিকে রাত 11টায় আকাশ শুয়ে আছে। কিছুক্ষণ পর অদ্রি আকাশের রুমে আসে। অদ্রি আসলেই আকাশ উঠে বসে। কিরে বোন, তুই এখানে কেন? তোর না ঘুমানোর কথা? এই এই তো তোর জন্য খাবার এনেছি, আমি এখন আই, তোকে খাইয়ে দে। এই তো লক্ষ্মী বোন আমার। আমার একটা মাত্র ভাইয়া না খেয়ে থাকবে, তা কি করে হয়? এবার হাঁ কর, তোকে খাইয়ে দে তাহলে। আকাশ হা করলে অদ্রি খাইয়ে দেয় আকাশকে। আকাশ খেতে থাকে। কিছুক্ষণ পর আকাশের খাওয়া শেষ হয়ে যায়। অদ্রি আকাশকে খাইয়ে চলে যায় ওর রুমে। পরের দিন সকালে আকাশ বের হয়ে আসে। আজকে আকাশের একটা মিটিং আছে, তাই আকাশ বের হয়ে চলে আসে মিটিং করতে যায়। আজকে মিটিং করার জন্য। আজকের মিটিংটা পাহাড়ের মধ্যে হয়। একটা কথা বলার ছিল, যার জন্য তোমাদের এখানে ডেকেছি। হ্যাঁ কিং বলেন। আমাদের দিন দিন লোকের সংখ্যা কেন এত কমে যাচ্ছে? কিং লোকজন তো কমছে না। তাহলে? আমাদের একটা মিশন ছিল, ওই মিশনে আমাদের 100 জন লোক মারা যায়। বুঝলাম না, এতগুলো লোক কি করে মারা গেল? আসলে কিং আমাদের কাছে যেসব অস্ত্র ছিল ওই অস্ত্রের মধ্যে নকল বুলেট ছিল, যার জন্য। এটা কি করে সম্ভব হলো? আমার লোকের কাছে গুলি আসলো, অথচ বুলেট নকল। এটা কার কাজ? কিং আমি খোঁজ নিয়েছি, কিন্তু ও কোনো তথ্য পেলাম না। তাহলে একটা কাজ করো, বন্দুকের দায়িত্ব কার কাছে ছিল তাকে নিয়ে এসো। কিং ওকে, এখন ও খুঁজে পাইনি। তোমরা কিংয়ের লোক হয়েও একটা লোককে খুঁজে বের করতে পারলেন না? কিং ওই লোকটা তো আমাদের লোক। তা তো ঠিক, একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো ওই লোকটাকে খুঁজে বের করো। যদি না পারো তাহলে তোমাদের আর আমি বাঁচিয়ে। কিং আর বলতে হবে না, আমি 3 দিন পর ওকে এখানে এসে হাজির করাবো। তা লাগবে না, ওকে আটকিয়ে রাখবো। আমার একটা কাজ আছে ওই দিনে, তাই আমি ওই দিনে তোমাদের সাথে কথা বলতে পারবো না। আমাদের একটা ডিল ছিল, ওটা না হলে 100 কোটি হাতছাড়া হয়ে যাবে। তাতে কিছু যায় আসে না, এদের বলো পরের দিন আসতে। একটা কাজ করো, তোমরা ওই দিন আমি যেভাবে বলবো ওইভাবে কাজ করবে। ওকে কিং তাই হবে। এখন তাহলে কি? বুঝতে পারছি, তাহলে এখন আসো। আর একটা কথা, ওকে কিন্তু আমার চাই, যে করেই হোক ওকে খুঁজে বের করে। আকাশ মিটিং শেষ করে বাড়িতে চলে আসে। অন্যদিকে আকাশের লোক ওই লোকটাকে খুঁজতে থাকে। এভাবে 3 দিন কেটে যায়। আকাশ ওর মতো করে ওর বাবার ব্যবসায় কাজ করতে থাকে। অন্যদিকে আকাশের লোক ওই লোকটাকে খুঁজে পেয়েছে, তাই ওরা আকাশের সাথে কন্ট্যাক্ট করে। আমি কাল আসবো ওখানে, তোমরা রেডি থেকো। ওকে কিং। পরের দিন আকাশ আবারও ওই বিমান নিয়ে চলে আসে এই জায়গায়, মানে সমুদ্রের ধারে। ওখানে আকাশের লোকেরা উঠতে থাকে। ওরা উঠে যাওয়ার পর আকাশ পাইলটকে বলে বিমান উড়িয়ে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে লোকটা আকাশকে দেখে ভয়ে কাঁপতে থাকে। বল, আমার সাথে এত বড় ধোঁকা কি করে করলি? তুই কি ভেবেছিস আমি জানি না কিছু? তোর বউ বাচ্চাদের যদি সত্যি এমনটা করতো তাহলে তুই আমাদের লোকদের জানাতে পারতি। তার উপরে তুই আরও অনেক মিথ্যে কথা বলেছিস, যা আমি এখন বলে শেষ করতে পারবো না। বর্তমানে তোর অ্যাকাউন্টে কোটির উপরে আছে। এত কিছু তুই কি করে করলি? আচ্ছা ছেড়ে দিব, তার আগে এটা বল, আমার সম্পর্কে কাকে কি কি ইনফরমেশন দিয়েছি? সত্যি বলছিস তো? এরপর আকাশ চোখের ইশারা দিলে একজন লোক ওই লোকটাকে ধাক্কা মেরে ফেলে দেয় বিমান থেকে। লোকটার এমন মৃত্যু দেখে অন্য লোকগুলো ভয় পেয়ে যায়। ওরা অনেকে কাঁপতে শুরু করে। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝলে? যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে তাদের এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথাটা যেন মনে থাকে। একটা কথা, ওর আন্ডারে যত বন্দুক আর বুলেট এসেছে সব কিছু চেক করে নাও। যদি কোনো মাল ঝামেলার মনে হয় তাহলে ওইটা নষ্ট করে দাও, ঠিক আছে? কিছুক্ষণ পর ওদের বিমান থেকে নামিয়ে দেয়া হয়। ওরা যে যার গাড়ি নিয়ে চলে যায় ওখান থেকে। অন্যদিকে আকাশ আগের বাইকে করে চলে আসতে থাকে। তখন রাস্তার মাঝে দেখে কিছু লোক দাঁড়িয়ে আছে। আকাশ তাই ওনাদের কাছে যায়। এই সরুন তো, কি হয়েছে এখানে? আপনারা সবাই এমন জড়ো হয়ে আছেন কেন?
ওদের সাথে কথা বলে জানতে পারে এখানে নাকি কিংয়ের লোক আর রানার লোকের মধ্যে মারামারি হয়। এতে করে কিছু লোক তো আহত হয়ে, সাথে সাধারণ মানুষও কিছু আহত হয়। ওখান থেকে আকাশ চলে আসে। এদিকে আপনাদের তো রানা সম্পর্কে বলাই হয়নি। রানা মাফিয়া কিং, তবে রানার কাজ আর আকাশের কাজের মধ্যে অনেক আলাদা। আকাশ যেখানে মানুষের ভালোর জন্য কাজ করে, রানা সেখানে মানুষের খারাপ করার জন্য কাজ করে। রানার ব্যাপারে আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন। তার জন্য গল্পের সাথে থাকেন। আকাশ ওখান থেকে ঠিকানা নিয়ে চলে আসে হসপিটালে। ওখানে ডক্টরের সাথে কথা বলে। দেখুন, এনাদের অনেক চোট লেগেছে, তবে কিছু কিছু লোকের তো অবস্থা না বললেই নয়। আচ্ছা যাই হোক, এখন একটা কাজ করেন, ওদের চিকিৎসা করতে থাকেন। হসপিটালের যা খরচ আসবে আমি সব দিব। কিন্তু আপনি কে? আমি কে তা এই কার্ড পড়তেই বুঝতে পারবেন। দেখি কোডটা। আকাশ ওনাকে কার্ডটা দিয়ে চলে আসে। অন্যদিকে আকাশ ওর বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই অদ্রি ওর সামনে আসে। এই তো আসার সময় হলো। কিরে বোন, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাছাড়া সবেমাত্র দুপুর হয়েছে। আচ্ছা, এবারের মতো ক্ষমা করছি। এখন কালকে রেডি হয়ে থাকিস, আমরা বের হব। ঠিক আছে বোন, তুই যখন বলছিস তাহলে কাল যাচ্ছি। এদিকে অদ্রিও খুশি হয়ে যায়। পরের দিন সকালে অদ্রি অনেক সেজে আকাশের রুমে এসে হাজির। ভাইয়া দেখ তো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে বোন, এখন চল তাহলে আমরা যাই। কিন্তু তুই কি এই পোশাকে যাবি নাকি? হ্যাঁ, কোনো সমস্যা? তাই বলে এই পোশাকে? তুই তো দেখিস মান সম্মান সব খেয়ে ফেলবি। একটা কথাও বলবি না। ইচ্ছে হলে আমাকে নিয়ে যা, নয়তো আমি যাব না বলে দিলাম। ঠিক আছে চল, তবে একটা কথা, কোনো রকম বদমাইশি কিন্তু করবি না। ঠিক আছে, করব না। এখন চল তো। ওরা দুজনে গাড়িতে এসে বসে। আকাশ বসে আছে আর অদ্রি আকাশের দিকে তাকিয়ে আছে আর মুখ ফুলিয়ে রেখেছে। কি ব্যাপার? যাচ্ছি তো তোর সাথে। তুই যদি আমার সাথে বসিস তাহলে গাড়ি কি তোর বাপে চালাবে? আমার বাবাকে এর মধ্যে ডেকে আনবি না, আমি চালাচ্ছি। তাহলে যা তো গিয়ে চালা। এইদিকে আকাশ গাড়ি ড্রাইভ করতেছে আর ভাবতেছে। কি থেকে কি হয়ে গেল, ভেবেছিলাম কি আর হয়ে গেছে কি। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে চলে আসে। ওখানে এসেই আকাশ গাড়ি থামায়। ইরা নেমে ভেতরে চলে যায় আর আকাশ গাড়ি পার্কিং করতে গিয়ে আরেকটা গাড়ির সাথে মেরে দেয়। ও শিট, এখন কি হবে? কি আর হবে, গাড়ির ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে বিদায় হন। যদি গাড়ির ক্ষতি পূরণ না দেই তাহলে কি করবেন? কি আর করব, পুলিশকে কল দিব। কি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন? আপনি জানেন আমি কে? ওই আঙুল নামিয়ে কথা বল, বুঝলি? একে তো আমার গাড়ির ধাক্কা দিয়ে উল্টে বড় বড় কথা বলছিস তুই। হ্যাঁ, কি আমার পরিচয়? আসছে আমার ধাক্কাওয়ালি। ধাক্কা যে লেগেছে, গাড়িতে কোনো ক্ষতি হয়েছে কি যে জরিমানা দিব? ক্ষতি হোক বা না হোক, জরিমানা তো দিতেই হবে। দিব না আমি, যা ইচ্ছে করে নিতে পারেন। দেখা যাবে, আমিও দেখে নিব কি করে তুই এখান থেকে যাস। না দিলে কি করবেন? দেখতে চাস কি করি আমি? কথাটা বলে ইরা একটা লাঠি নিয়ে আকাশের গাড়ির দিকে আসে গাড়িটা ভাঙার জন্য। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে গাড়ির কাছে চলে আসে, সাথে ইরাকেও বাধা দেয়। ইরার সাথে হাতাহাতি করতে গিয়ে আকাশ পড়ে যায় আর ইরা ও টাল সামলাতে না পেরে আকাশের গায়ের ওপর এসে পড়ে। সাথে দুজনের ঠোঁটের সাথে দুজনের ঠোঁট একত্রিত হয়ে যায়। এতে করে আকাশের যদিও ভালো লাগে, কিন্তু ইরা তো রেগে গিয়ে দাঁড়িয়ে উঠে বলে, তোর এত বড় সাহস, তুই আমায়, তোকে তো আজকে শিক্ষা দিব যে জীবনেও তা ভুলতে পারবি না। কথাটা মনে রাখিস তুই। দেখি কি করতে পারো। এদিকে আকাশ না আসায় অদ্রি কল দেয়। কিছুক্ষণ কল দেওয়ার পর আকাশ কল ধরে। হ্যাঁ বল। রাখ তোর কথা। বিশ্বাস কর, এখানে সমস্যা হয়ে গিয়েছে, তাই তো আসতে পাচ্ছি না। আমি কোনো কথাই শুনতে চাই না, তুই যত তাড়াতাড়ি পারিস এখানে আয়। 5 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। কল কেটে দিয়ে আকাশ দাঁড়িয়ে আছে। অন্যদিকে অদ্রিও দাঁড়িয়ে আছে লাঠি হাতে নিয়ে। আকাশ খুব ভালো করে বুঝতে পেরেছে আকাশ যদি এখান থেকে যায় তাহলে এই মেয়েটা গাড়ির 12টা বাজিয়ে দেবে। তাই আকাশ গাড়িতে একটা লেজার লাইট সিস্টেম করে রাখে। এতে করে আর না কোনো কিছু গাড়িতে আঘাত করতে পারবে না। ওটা অন করে আকাশ মুচকি মুচকি হাসি দেয়। এখন আমি নিশ্চিন্ত, আর কোনো ভয় নেই। এবার আমার গাড়িটা অনেক সেফ। তুই শুধু যা, তারপর দেখ কি হাল করি আমি। তা পারলে এখনই কিছু করে দেখা।
ইরা লাঠি দিয়ে বাড়ি দিতে গেলে লাঠি লেজারে লেগে টুকরো টুকরো হয়ে যায়। এতে করে ইরা ভালো করে বুঝতে পেরেছে কিছু একটা করেছে, যার জন্য গাড়ির কোনো ক্ষতি হচ্ছে না। অন্যদিকে আকাশ চলে আসে অদ্রির কাছে। এখানে অদ্রির সব বান্ধবী ছিল, ওদের সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর অদ্রি বলে, আচ্ছা ইরা কোথায় রে? ওকে তো কোথাও দেখছি না। তুই তো কোথাও তো দেখছি না, তাই হবে হয়তো। ও তো ওরকমই, কোনো না কোনো ঝামেলা করা ওর তো প্রতিদিনের কাজ। থাক, ওইভাবে বলিস না। কিছুক্ষণ পর ওখানে ইরা আসে। মুখে রাগ রাগ ভাব নিয়ে। ইরা যে রেগে আছে তা ওরা খুব ভালো করেই বুঝতে পেরেছে। দোস্ত, কার সাথে ঝামেলা করলি আজকে? ও ভালো, তোরা মনে করিস আমি সব সময় ঝামেলা করি? সব সময় কি? তুই তো এরকমই। কুত্তি, কি বললি তুই? কই কি বললাম? তোরা কি ঝগড়াই করবি? তোদের সাথে পরিচয় করিয়ে দে। উনি কে আর এইভাবে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে কেন? এই রে, আজকে আর রক্ষেরই মনে হচ্ছে। এটা তো দেখি অদ্রির বান্ধবী। তার মানে ওই মেয়েটা সব সময় এমন করে ঝগড়া করে। কি হলো, কথা না বলে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আরে এভাবে বলছিস কেন? ও তো আমার। ড্রাইভার হই আমি ওনার। কি? ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভার। তাহলে ওইদিকে ফিরে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে তোর মুখটা পছন্দ হয়নি। নদীর কথা শুনে রোজা, অদ্রি ও আকাশ হেসে ফেলল। ওই নদীর বাচ্চা নদী, আমি কি এতটাই খারাপ যে আমার ছবি পছন্দ হবে না? এই আপনি ফিরে তাকাবেন কিনা তাই বলেন। যদি না তাকান তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। ইরার কথা শুনে আকাশ তো ভয়ে ভয়ে শেষ, কেননা পেছনে ফিরে তাকালে তো চিনে যাবে। এইদিকে অদ্রি ও বারবার তাকানোর জন্য বলছে, আকাশ তো এখন ভালো করেই ফেঁসে গিয়েছে। তাই আকাশ পকেট থেকে একটা মাস্ক বের করে লাগিয়ে নেয়, তার সাথে একটা কালো চশমা ও চোখে লাগিয়ে নেয়। এরপর যখন পেছনে ফিরে তাকালো সবাই তো অবাক, কেননা আকাশকে চেনাই যাচ্ছিল না। সবচেয়ে বেশি অবাক হয় অদ্রি আকাশের এই অবস্থা দেখে। ভাইয়া, তুই গুলো কি মুখে দিয়েছিস? একটু আগে বললো ও তোদের ড্রাইভার, এখন তুই ওকে ভাইয়া বলে ডাকছিস, ব্যাপারটা কি? আমি ভাইয়াকে ভাইয়া বলে ডাকবো না তো কি বলে ডাকবো, তুই বল। কিন্তু ওই লোকটা যে বললো উনি তোর ড্রাইভার। আসলে আমি ড্রাইভার ঠিকই, কিন্তু উনি আমাকে নিজের ভাইয়ের মতো দেখে। ও তাই নাকি? তা কেমন ভাই, একটু মুখটা তো দেখি। মুখ দেখানো তো যাবে না, দেখতেই তো পাচ্ছেন কত ধুলাবালি, তার উপর আবার করোনা ভাইরাসের ছড়াছড়ি, তাই ঠিক হবে না খোলা। আকাশের কথায় ইরা আর কোনো কথা বলেনি। কিছুক্ষণ পর ওখানে কয়েকজন অতিথিও আসে, ওনাদের স্যারেরা আপ্যায়ন করতেছে। ওনারা যাওয়ার পর আকাশ, অদ্রি ও ইরা তার সাথে আসে। রোজা ও নদী ক্যান্টিনে বসে আছে, ওখানে ওরা আড্ডা দিচ্ছিল। ওদের আড্ডার মাঝে কোথা থেকে একটা ছেলে মার খেয়ে এসে ওদের টেবিলের কাছে পড়ে। ছেলেটি মার খেয়ে আকাশের কাছে সাহায্য চায়। আকাশ লোকটিকে ওর পেছনে দাঁড়াতে বলে। কিছুক্ষণ পর ওই ক্যান্টিনের ভেতরে কিছু ছেলে আসে লাঠি নিয়ে। ওরা ছেলেটাকে খুঁজতেছে কিন্তু যখন পায়নি। একটু আগে এখানে একটা ছেলে ঢুকেছে, ওই ছেলে কোথায় আছে তাড়াতাড়ি করে বল, নয়তো তোরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। এখন কি হবে ভাইয়া? চুপচাপ শুধু বসে থাক, দেখ কি হয়। কি দরকার এইভাবে ওদের সাথে পাঙ্গা নেয়ার? ওরা এমনিতেই খারাপ, তার উপর ওকে লুকিয়ে রেখেছেন। ওরা যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছেন কি? যা হওয়ার হয়ে যাবে। এভাবে একজন নিরীহ ব্যক্তিকে মার খেতে দিতে পারি না। কিন্তু ওনার জন্য তো আমরাই মার খাবো। ওই তোরা কি ফুসুর ফুসুর করছিস বলতো? তেমন কিছু না, নিজেদের মধ্যে একটু কথা বলছিলাম। আমি যাকে খুঁজতে এসেছি ওকে বের করে দেওয়ার জন্য 3 পর্যন্ত বলবো। যদি ওকে বের করে না দিস তোরা, তাহলে সবাইকে একাধারে মারতে থাকবো, কথাটা মনে রাখিস। এরপর রাজীব 1 থেকে 3 পর্যন্ত গোনার আগেই ওই ছেলেটা নিজে থেকে বের হয়ে যায়। রাজীব ছেলেটাকে দেখে মারতে আসে। রাজীব ওই ছেলেটার হাত ধরে নিয়ে যেতে চাইলে আকাশ ওই ছেলেটার হাত ধরে ফেলে। এতে করে রাজীব যতই ওকে টানছে কিন্তু ছেলেটাকে একটুও সামনে নিতে পারছে না। রাজীব বিরক্ত হয়ে পেছনে তাকিয়ে যেই ঘুষি দিতে যাবে অমনি আকাশ হাত দিয়ে ঘুষিটা ধরে ফেলে। এতে করে ভার্সিটির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা এই ভার্সিটির সবাই রাজীবকে ভয় পায়। তাই ওর সাথে মারামারি করার তো দূরের কথা, কথা বলতেই অনেকে ভয় পায়। বাহ, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহসের কি দেখলে? এই প্রথম কেউ আমার হাত ধরলো। প্রথম যেহেতু ধরেছি তাহলে কিছু একটা তো করতে হবে। কি করবি তুই?
আকাশ কিছুটা পেছনে গিয়ে দৌড়ে এসে রাজীবকে একটা ঘুষি দেয়। ঘুষি খেয়ে রাজীবের মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। রাজীবের এমন অবস্থা দেখে ওর লোকগুলো দৌড়ে আসে। কেউ কেউ রাজীবকে গিয়ে ধরে, আবার কেউ কেউ আকাশকে মারার জন্য আসে। আকাশ এখানকার পরিস্থিতি দেখে বুঝতে পারে এখানে কোনো মতেই মারামারি করা যাবে না, কেননা এখানে মারামারি করলে অনেকের অসুবিধে হতে পারে। তার সাথে দেখা যাবে ক্যান্টিনের চেহারাই পাল্টে যাবে। তাই দৌড়ে মাঠের দিকে যেতে থাকে। আকাশের পেছনে পেছনে রাজীব ও ওর লোকজনও দৌড়াতে থাকে। মাঠের মধ্যে আকাশ দাঁড়িয়ে আছে, আর অদ্রি, ইরা ও নদী সাথে রোজা ভয়ে দাঁড়িয়ে আছে, কেননা কেউ কোনো কথা বলার সাহসই পাচ্ছে না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে? তোকে আজকে আমি এখানে মেরেই ফেলবো। আজকে তোকে কেউই বাঁচাতে পারবে না, মনে রাখিস ব্যাপারটা। আমার কথা চিন্তা না করে তুই আগে নিজের চিন্তা কর। আমার চিন্তা? আজকে তোর এমন অবস্থা করব যে তোর লাশ দেখেও ডক্টরও ভয় পাবে। এদিকে ওদের সাথে কথা বলছে আর মোবাইলে কিছু একটা টাইপ করে রেখে দেয়, কেননা আকাশ ভালো করে বুঝতে পারে এখানে ওদের সাথে যতই মারামারি করবে আবার ততই লোকজন আসতে থাকবে। তাই আকাশকে তো কিছু একটা করতেই হবে। আকাশ সামনে তাকিয়ে দেখে ওরা প্রায় 50 জন হবে। তাই যদি সাহস থাকে সবাই একসাথে না এসে 3 জন করে আয়, দেখি তোদের কতটা ক্ষমতা। আজকে আমিও দেখব তোর কতটুকু ক্ষমতা আছে। রাজীবের লোকগুলো আকাশকে মারার জন্য লাঠি নিয়ে মারতে আসে। আকাশ প্রথম 1 মিনিটেই ওদের 3 জনকে মেরে মাটিতে শুইয়ে দেয়। ওদের এই অবস্থা দেখে রাজীব ও ইরা সহ ওর বান্ধবীরা অবাক হয়। অদ্রিত ড্রাইভার তো ভালোই মারামারি করতে পারে। আমি না কখনো মারামারি করতে ভাইয়াকে দেখিনি, কিন্তু আমি না আজকে প্রথম দেখলাম। আচ্ছা তাহলে দেখতে থাকি কি হয়। অন্যদিকে রাজীবের 24 জন লোক মাটিতে শুয়ে আছে। আকাশ ওদের মেরে একাই এই অবস্থা করেছে। ওরা তো মাটি থেকে উঠতেই পারছে না। কিছুক্ষণ পর আকাশ বুঝতে পারে এরা কিছুক্ষণ পর আবার উঠে দাঁড়িয়ে যাবে। কিছু একটা তো করতেই হবে। তাই রাজীব এবার সবাইকে একসাথে পাঠায় আকাশকে মারার জন্য। কিন্তু উপর থেকে কেউ একজন গুলি করতে থাকে। গুলিগুলো রাজীবের লোকের গায়ে লাগতে থাকে। এভাবে 20 জন লোক মারা যায় রাজীবের। রাজীব তো এইসব কিছু দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে রাজীব এখন কিছুটা ভয় পেয়ে যায়, কেননা রাজীবের লোককে কেউ মারছে তার জন্য। এসব কিছু দেখে রাজীব ও লোকদের নিয়ে পালিয়ে যায়। ওরা চলে যাওয়ার পর আকাশ অদ্রির কাছে আসে। অদ্রি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাইয়া, আমি একদম ঠিক আছি। তুই কেন ওদের সাথে শুধু মারামারি করতে গেলি? তো কি করব, বিনা কারণে কেউ মার খাবে তা হতে দিতে পারি না। তাছাড়া আজকে এই ঘটনা যদি তোর সাথে হতো তাহলে কি হতো তুই কি ভেবেছিস? যা হওয়ার হয়েছে, এখন চল বাসায় যাই। অদ্রি ওনাকে বল মুখটা দেখাতে। তা কি করে সম্ভব? সত্যি ভাইয়া, মুখটা তো দেখা। দেখ, এখন ঠিক হবে না, তুই চল, নয়তো ওই ছেলেটা হয়তো আরও কিছু লোক নিয়ে চলে আসবে। সত্যি তো ভাইয়া। ইরা, আমি তাহলে যাই রে। এখন থেকে যত তাড়াতাড়ি বের হতে পারবো ততই ভালো। চল। আকাশ ওর মুখটা লুকিয়ে ওখান থেকে বের হয়ে আসে। ওদিকে গেট দিয়ে বের হতে যাবে এমন সময় পুলিশ চলে আসে। পুলিশ আসাতে ওদের মধ্যে অনেকেই ভয় পেয়ে যায়, কিন্তু মোটেও ভয় না পেয়ে দাঁড়িয়ে আছে আকাশ। তোমাকে থানায় যেতে হবে আমাদের সাথে। আমার অপরাধ কি? তাছাড়া আমি কেনই বা থানায় যাব? তুমি রাজীব ও ওর বন্ধুদের মেরেছো। তার চেয়ে বড় কথা হলো তোমার কারণে এতগুলো ছেলে মারা গিয়েছে। আমার কারণে কেন মারা যাবে ঠিক বুঝলাম না। দেখ, তোকে এত কথা বলতে পারবো না, তাই তুই এখন আমাদের সাথে চল। আমার ভাইয়া আপনাদের সাথে যাবে না। তো আপনার পরিচয় আর ওর সাথে সম্পর্ক কি? ওই তোকে যে বলেছি, ওর ভাইয়া। এতটুকু একটা কথা বুঝার ক্ষমতা তো দেখছি তোর নেই। যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। পুলিশের এভাবে অদ্রিকে ধমক দিয়ে কথা বলাটা আকাশের কাছে মোটেও ভালো লাগেনি। তাই আকাশ ওই পুলিশকে ও একটা ঘুষি দেয়। ওটা মার খাওয়ার সাথে সাথে বাকি অফিসার বন্দুক তাক করে আকাশের দিকে। পুলিশের গায়ে হাত, তাই না? আজকে আমি তোকে বোঝাবো আমার গায়ে হাত দেওয়ার পরিণতি কি হতে পারে। দেখি তোর কত ক্ষমতা। তোকে নিয়ে যাওয়ার জন্য আমি দরকার হলে এখানে পুলিশ আরো আনবো, তবুও আজকে তো রক্ষে নেই। দেখা যাক। অদ্রি, তুই বাসায় যা, আমি কিছুক্ষণ পরেই বাসায় আসতেছি। আগে তোর মুখ থেকে মাস্কটা সরা। কেন? যা বলছি তাই কর। একটু আগে মার খেয়েছিস, এখন আবার খেতে না চাইলে চুপচাপ বসে থাক। অদ্রি, তুই যা, আমি বিকালের আগেই বাসায় চলে আসব। ঠিক আছে ভাইয়া। যেটা বলতে ভুলে গিয়েছি, কি কথা ভাইয়া? বাসায় বাবা মাকে কিন্তু বলবি না। যদি
জিজ্ঞেস করে তাহলে বলবি যে আমি একটা কাজে গিয়েছি। এইদিকে অদ্রি চলে যায়। অন্যদিকে আকাশ এইসব কিছু অন্য একজন বিমান থেকে দেখছিল। এখন হয়তো আপনারা ভাবছেন বিমান থেকে কি করে, আসলে এতক্ষণ ধরে যে গুলি চলছিল ওই সবগুলি কিন্তু ওই বিমান থেকেই করা হয়েছিল। আকাশকে নিয়ে যাওয়ার পর আগে থেকেই পুলিশ স্টেশনে উকিল দাঁড়িয়েছিল বেলের কাগজ নিয়ে। পুলিশ আকাশকে ভেতরে নিয়ে ভেতরে ঢুকাতে যাবে তার আগেই ওখানকার সবচেয়ে বড় উকিল বলে, অফিসার, এই নিন ওনার বেল পেপার, এবার ওনাকে ছেড়ে দিন। থানায় না আনতেই বেল করিয়ে নিলেন কিভাবে? তা আপনার না জানলেও চলবে, এখন যা বলেছি তাই করেন। ঠিক আছে, কোর্টের যেহেতু আদেশ, ছেড়ে তো দিতেই হবে। তবে একটা কথা মনে রাখিস, এই ছেলেটাকে আমি কখনোই ছাড়বো না। ছাড়তে হবে না? তা আপনার পরিবারে কে কে আছে? কেন? না মানে আপনার কিছু হয়ে গেলে এদের দেখাশোনা কে করবে তাই ভাবছি। কি তোর এত বড় সাহস, তুই থানায় দাঁড়িয়ে আমাকে বলছিস? এখনও তো কিছু দেখলেন না আমি কি কি করতে পারি, তা আপনার জানার বাহিরে। আকাশ ছাড়া পেয়ে উকিলের সাথে কথা বলে চলে আসে বাড়িতে। ওখানে কথা বলতে থাকে ওর বাবা মায়ের সাথে। তখন ওর বাবা বলে, আকাশ, কোথায় ছিলে এতক্ষণ ধরে? আব্বু, এই তো কিছু কাজ ছিল তাই বাহিরে ছিলাম। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা আমি তাহলে যাচ্ছি ফ্রেশ হতে। আকাশ উপরে চলে যায়। আকাশ যাওয়ার পর অদ্রিও আসে ওখানে। অদ্রি এসে আকাশের সাথে কথা বলে কেন আকাশ এইসব কিছু বলতেছে। এদিকে ইরা কল দেয় অদ্রিকে। ভাই, আমার বান্ধবী ইরা তোর সাথে কথা বলবে। তোর বান্ধবী কেন আমার সাথে কথা বলবে? আমি তো জানি না, তুই কথা বলে দেখ কি বলে। আচ্ছা দে। আকাশ কথা বলতে থাকে। কিছুক্ষণ কথা বলার পর কল কেটে দেয়। কথা শেষ করে আকাশ নিচে নেমে খাবার শেষ করে আবার চলে আসে। অন্যদিকে রাতের বেলায় রানা ওর আস্তানায় বসে আছে। তখন ওর কিছু লোক কথা বলতে থাকে আজকের ভার্সিটির মাঠে ঘটে যাওয়ার ঘটনা নিয়ে। কি ব্যাপার, সবাই এত চুপ কেন? বস, অনেক খারাপ খবর একটা আছে। তাড়াতাড়ি করে বলে ফেল, কি খারাপ খবর? বস, আজকে আমাদের যে লোক আছে রাজীব, এখন কি হয়েছে? ওই রাজীবের সাথে অনেক লোক ছিল, এদেরকে মেরে ফেলেছে কেউ। কি বলেছিস, কি করে হলো এই সব কিছু? কেউ একজন উপর থেকে গুলি করেছিল, যার জন্য 22 জন মারা যায় আর বাকিগুলো হসপিটালে। ও বুঝলাম। তা আরেকজন তো আছে, শামশের, ও কোথায়? বস, শামশেরকে তো মেরে ফেলেছে। কে মেরেছে ওকে? বস, ওকে তো কিংয়ে মেরে ফেলেছে। কিং জানতে পেরেছিল ওই শামশের আমাদের দলে চলে এসেছিল, তাই ওই কিং ওকে মেরে ফেলে। এই কিং দেখে আমার সব রকম ব্যবসার নাক গলায়। ওকে তো মারার প্ল্যান করতে হবে। কিন্তু বস, ওকে মারার মতন এত সাহস কার কাছে আছে? লোক লাগা। কোথায় পাওয়া যাবে এই লোক? তাড়াতাড়ি কিং একবার মারা গেলে আমরাই হব কিং। কিন্তু বস, আমরা তো কেউ কিংয়ের লোকেশন জানি না। কিং ওর লোকের সাথে কোথায় মিটিং করবে তাও তো আমরা জানি না। এখন রাজীবকে কে মারলে তার খোঁজ নেয়, কারণ যার জন্য রাজীবকে মারা খেতে হলো ওকে তো আমি কোনো মতেই ছাড়ব না। বস, এখন একটা কাজ করি। বস, আমরা কিংয়ের কিছু লোককে কিনে ফেলেই। সেটা তো ভালো কথা, কিন্তু আমরা ওদের খোঁজ পাবো কি করে? অনেকভাবেই সম্ভব। তোমরা শুধু মাত্র একজনকে নিজের দলে আনতে পারো কিনা দেখো, তারপর দেখবে আমার খেল। ওকে বস, হয়ে যাবে। পরের দিন থেকে রানার লোক খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে আকাশ কি করবে কিছুই তো বুঝতে পারছে না। পরের দিন সকালে আকাশ বেরিয়ে চলে আসে ওর আস্তানার দিকে। ওখানে এসে ওর লোকেদের কল দেয়। ওরা কল পেয়ে গাড়ি নিয়ে চলে আসে পাহাড়ের মধ্যে। ওখানে নিজেদের মতো করে চলতে থাকে। কিছুক্ষণ পর উপর থেকে দড়ি ফেলে। ওরা দড়ি ধরে থাকলে মেশিনের সাহায্যে ওরা বিমানে এসে বসে। ওরা ওখানে এসে বসার পর, তোমাদের যে জন্য ডেকেছি তা সবাই ভালো করে শুনতে থাকো। তোমরা হয়তো জানো না, রানার লোক আমাদের মধ্য থেকে কিছু লোককে কিনতে চাইবে। যদি তোমাদের মধ্যে কেউ ওর কাছে বিক্রি হয়ে যাও তাহলে শুধুমাত্র একটা কথা মনে রাখবে, তাকে আমি পৃথিবীর আলো আর দেখতে দিব না। তার আগে এটা বলো, ওই রানা কি করে তোমায় চিনে তাই তো বুঝতে পারছি না। চিন্তা করো না, আমি একটুকু যেহেতু জানতে পেরেছি তখন ওইটুকু জানতে পারবো। এটা আমার জন্য তেমন কোনো কঠিন হবে না। সর্বশেষ যে কথাটা বলার ছিল, আমি তোমাদের জন্য একটা করে ঘড়ি এনেছি। এখন তাহলে তোমরা এই ঘড়িটা হাতে দাও।
এই ঘড়িটা সব সময় হাতে রাখবে। এটা কিছু পুরোটা স্বর্ণের, তাই এটাকে খুব সাবধানে রাখবে। তাহলে এখন তোমরা আসতে পারো। ওরা তারপর বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দিয়ে নেমে যায়। আকাশ প্রতিবারের মতো আজকেও বিমান জঙ্গলে লুকিয়ে রেখে ওখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে 7 দিন কেটে যায়। অদ্রি ভার্সিটি থেকে ঘুরতে যাবে, আর অদ্রির একটা সমস্যা হচ্ছে, ওকে একা যেতে দেবে না। তাই অদ্রি বসে আছে, তখন ওখানে ইরা ও নদী এবং রোজা আসে। ভার্সিটি থেকে ঘুরতে যেতে দিবে, অথচ আমি মনে হয় যেতে পারবো না। কেন পারবে না যেতে? তাছাড়া মাত্র 7 লক্ষ চেয়েছে। তাছাড়া ওখানে গেলে অনেক মজা হবে। তা তো আমি জানি, কিন্তু কিছু করার নেই। কেন কিছু করার নেই? আমাকে একা একা যেতে দিবে না। তাহলে কি উপায়? আমার সাথে যদি ভাইয়াকে নিতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু ভার্সিটি থেকে তো কাউকে নিতে মানা আছে। কিন্তু আমি যে একা একা যেতে পারবো না। এখন তাহলে একটা উপায় আছে, তুই ভার্সিটিতে স্যারদের সাথে কথা বলে দেখ। ওনারা যদি তোর ড্রাইভার ভাইয়াকে নিতে রাজি হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই। চল তাহলে কথা বলে দেখি। হ্যাঁ চল। অদ্রি প্রিন্সিপালের সাথে কথা বলে। আকাশ পূর্বে এই ভার্সিটিতে পড়ার কারণে প্রিন্সিপাল স্যার রাজি হয়। অদ্রি বাহিরে এসে ওর বান্ধবীদের জানায়, ওরাও এতে খুশি হয়। এখন শুধুমাত্র ভাইয়াকে রাজি করাতে পারলেই বাঁচি। তাহলে বাসায় গিয়ে কথা বল। তাহলে আমি যাই, তুই তাহলে বাসায় চলে যা। এরপর ওরা নিজেদের বাসায় চলে যায়। অদ্রি ওর বাবা মাকে অনেক কিছুর পর রাজি করায়। ওনারাও রাজি হয়, কিন্তু শর্ত শুধু একটা। কি শর্ত আম্মু? শর্ত হলো তুই একা যেতে পারবি না, তোর সাথে ভাইয়াও যাবে। চিন্তা করো না, আমি ভাইয়াকে ম্যানেজ করে নিব। ঠিক আছে, তোর ভাইয়া আসলে কথা বলে দেখিস ও রাজি হয় কিনা। রাতে আকাশ বাড়িতে আসে, কেননা আকাশ ওর বাবার বিজনেসে একটু হাত লাগায়। অন্যদিকে রাতের বেলায় আকাশ, ওর বাবা মা ও অদ্রি ওনারা খাওয়া শেষ করে কথা বলছিল। এমন সময় ওনাকে উকিল আঙ্কেল আসে। উনি আসতেই, কি ব্যাপার উকিল সাহেব, আপনি এখানে? আমাকে আকাশ আসতে বলেছে। আঙ্কেল, তাহলে আপনি এখানে বসুন আর কাগজগুলো দিন। কিসের কাগজ আকাশ? আপনাদের যত সম্পত্তি আছে ওই সব সম্পত্তি আকাশ চায় ওর ছোট বোন আদিরের নামে করে দিতে। উকিলের কথা শুনে ওখানে থাকা অদ্রি, আকাশের বাবা মাও অবাক হয়ে যায়। ভাইয়া এসব কি? এইসব কি মানে? এতে তো তোর খুশি হওয়ার কথা। তাই বলে সবকিছু আমার নামে কেন? আকাশ, অদ্রি তো ঠিকই বলছে, অদ্রির নামে কেন? তাছাড়া ওকে সব দিয়ে দিলে তোর জন্য তো কিছু থাকবে না। আমার কিছু চাই না আব্বু, তাছাড়া আমার সব কিছু আমার ছোট বোনটার মাঝে। কিন্তু ভাইয়া, আমরা যে কোনো কিছু চাই না। এমনটা করিস না। দেখ, তোর বিয়ে করানোর সময় যদি ছেলেপক্ষ জানতে চায় তোকে কি কি দিয়েছি, তখন কি হবে বুঝতে পারছিস? দরকার হলে বিয়ে করব না, তবুও আমি এই সম্পত্তি এক অংশ নিজের নামে নিব না। তাহলে কি আমি চলে যাব? জি আঙ্কেল, আপনি তাহলে এখন আসতে পারেন। উকিল চলে যায়। উকিল যাওয়ার পর অদ্রি আকাশকে ওর সাথে যাওয়ার জন্য রাজি করায়। ভাইয়া, তোকে $1 খরচ করতে হবে না, যা খরচ আমি দিব, ঠিক আছে? অদ্রির কথা শুনে আকাশ হাসতে থাকে, কেননা অদ্রি এখন ও আকাশের কাছ থেকে ডলার নিয়ে, তাই আকাশ এমন করে হাসতে থাকে। বোন, তুই দিবি আমার খরচ? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাব। সত্যি ভাইয়া, তুই তাহলে যাবি? হ্যাঁ সত্যি আমি যাব। এদিকে অদ্রি ওর বান্ধবীদের সবটা জানায়। ওরা সবাই শুনে খুশি হয়। এদিকে অদ্রি ভার্সিটিতে এসে সব রকমের কাগজপত্র তৈরি করে ফেলে। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। কাজ করার মাঝে আকাশের কাছে কল আসে। বলো। এত তোমাকে না বলছি আমাকে কল না দেওয়ার জন্য? কি ঝামেলা? কিন্তু রানার যে সে স্বপ্ন কখনোই পূরণ হবে না, তা অ্যাটাক করবে কবে? তাহলে তোমরা নিজেদের অস্ত্র নিয়ে রেডি থেকো। একটা কথা, রানা কি করে জানে আমরা কোথায় আছি? তুমিও বা কি করে জানতে পারলে? আমি আসতেছি, সবাইকে নিয়ে ওখানে থাকো। বল এবার কি সমস্যা হয়েছে? তখন আমি তো বুঝতেই পারলাম না। তা ওর দলে আমাদের যে লোকগুলো আছে ওরা কি বলছে? বুঝলাম। তা ওরা কি আমাদের আস্তানার ঠিকানা জানে? তাহলে ওরা হামলা করবে কি করে? ওই নদীর পার যেখানে আমরা নিজেদের লোক নিয়ে এরপর ওখান থেকে বিমানে উঠি, এই কথাটা মনে হচ্ছে ওই হারামজাদাই লিক করেছে। তাহলে একটা কাজ করো, ওই জায়গাটা চেঞ্জ করো। দরকার হলে আমরা কয়েকদিন মিটিং করব না? তাছাড়া আমি 5 দিন পর দেশের বাহিরে যাব, তাই এই কয়েকদিন সাবধানে থাকবে।
তার সাথে আমাদের দলের কয়েকজনকে পাঠিয়ে দাও ওই নদীর ধারে। ওদের বলবো লুকিয়ে লুকিয়ে রানার লোকের উপর নজর রাখতে, যাতে যাতে করে ওদের সব প্ল্যান আমি জানতে পারি। যদি দরকার হয় ওদের ওখানেই মেরে ফেলবে। আমি যে দেশে যাব ওখান থেকে কিছু অস্ত্র পাঠাবো, তোমরা ওইগুলো নিয়ে নিজেদের কাছে রাখবে। আকাশ ওখান থেকে চলে আসে। অন্যদিকে অদ্রি বাসায় বসে আছে। তখন আকাশও বাসায় ফিরে। আকাশ বাসায় ফিরতেই ভাইয়া সব কিছু রেডি, এখন চল কিছু শপিং করে আসি। আরে বোন, এখন কোনো শপিং করতে হবে না। তাছাড়া আমরা যখন ওই দেশে যাব তখন ওই জায়গায় কিছু কেনার জন্য রেখে দিবি। কথাটা তো ঠিক বলেছিস, কিন্তু তবুও 3-4টা ড্রেস কিনবো। আসলে বুঝতেই তো পারছিস, যাওয়ার সময় পড়তে হবে, ওখানে গিয়েও তো 1-2 দিন পড়তে হবে। হয়েছে, আর বলতে হবে না। এখন তাহলে আমি ফ্রেশ হয়ে আসি, তুই অপেক্ষা কর। ঠিক আছে। আকাশ ফ্রেশ হয়ে চলে আসে। এরপর হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়ে অদ্রিকে নিয়ে। পথের মধ্যে অদ্রি যেতে যেতে অনেককে কল দিয়ে আসতে বলে। আকাশ তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এইসব কিছু। অদ্রি, তুই যাবি ভালো কথা, তা তোর বান্ধবীদের নেওয়ার দরকার কি? তা তুই বুঝবি না, এখন চল, লেট হয়ে গিয়েছে, ওরা অপেক্ষা করছে। এদিকে আকাশ বুঝতে পারে যা কিছু হয়ে যাক না কেন কোনো মতেই চেহারা ওদের দেখানো যাবে না। তাই আকাশ চেহারায় লুকিয়ে রাখে। গাড়ি থেকে নেমে আকাশ অদ্রিকে ও বের করে। ওদের এভাবে দেখে বলে, এই অদ্রি, সব জায়গায় এই ড্রাইভারকে নিয়ে কেন আসিস ঠিক বুঝতে পারলাম না তো আমি। প্লিজ এরকমভাবে ভাইয়াকে অপমান করিস না। কি করব, ইচ্ছে করে তো আর করি না। এইদিকে আকাশ মনে মনে ভাবে যে করেই হোক ইরাকে একটা শিক্ষা দিয়েই ছাড়বে আকাশ। তাই ওরা সবাই মিলে ভেতরে ঢুকে। এদিকে আকাশ এই ফাঁকে ড্রেস চেঞ্জ করে নেয় এবং ইরার সামনে গিয়ে দাঁড়ায়। এই তুই এইখানে আজকেও এসেছিস? কি করব, আপনাকে এইদিকে দেখতে পেলাম তাই চলে আসলাম। আজকে আমার সাথে আমার বান্ধবীও আছে। আজকে কিন্তু তোর রক্ষে নেই, কথাটা কিন্তু তুই মনে রাখিস। আজকে কার সর্বনাশ হবে তা কে জানে। মানে? ইরা মানে মানে করতে করতে আকাশ ইরাকে লিপ কিস করে বসে। এদিকে ইরা তো চিৎকারও করতে পারছে না। 2 মিনিট পর ইরাকে ছেড়ে দিয়ে আকাশ ওখান থেকে চলে যায়। আবার আগের ড্রেস আর মাস্ক পরে নেয়। অন্যদিকে ইরা তো রাগে ফেটে যাচ্ছে। ইরার এই অবস্থা দেখে অদ্রি বলে, ইরা, তোর এ কি হাল হয়েছে? ঠোঁট লাল কি করে হলো? আর বলিস না, জানি না কি করে এমন হলো, মনে হয় লিপস্টিকের জন্য। কি বলিস, তাই বলে এরকম হবে? এদিকে আকাশ মিটমিট করে হাসতেছে, কেননা এরা যে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে তা আকাশ ভালো করেই বুঝতে পেরেছে। অন্যদিকে ওরা ভেতরে গিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী ড্রেস কিনতে থাকে। ড্রেস কেনা হলে ওরা আসে ক্যান্টিনে। ক্যান্টিনে এসে তো আকাশের অবস্থা খারাপ, কেননা এখানে খেলে তো আকাশকে মুখ থেকে মাস্ক সরিয়ে খেতে হবে। যদি মাস্ক সরায় তাহলে তো ধরা খেয়ে যাবে। তাই আকাশ চুপচাপ বসে আছে। কি রে ভাইয়া, তুই কি এভাবে বসে থাকবি নাকি? খাবার খাবি? অদ্রি, আমার খিদে নেই, তোরা খা। কিন্তু তুই এই মাস্কটা তো খুলবি। না থাক, তোরা খা, আমি একটু এই দিক থেকে আসতেছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, আসবো। তুই বের হওয়ার আগে কল দিস, আমি মলের বাহিরে দাঁড়িয়ে থাকবো তখন। ঠিক আছে, আবার বাহিরে মারামারি কিন্তু শুরু করে দিস না। কি যে বলিস না তুই, আমি কি তা করতে পারি? হয়েছে, আর কথা বলতে হবে না। ইরা, তুই খাওয়া শুরু কর। আকাশ বাহিরে গিয়ে কফি খেতে থাকে। অন্যদিকে ইরা ও অদ্রি ভেতরে খাবার খেতে থাকে। 10 মিনিট পরে ওরা কল দেয়। আকাশ অদ্রির সাথে কথা বলে বুঝতে পারে ভেতরে খারাপ কিছু হয়েছে। তাই আকাশ তাড়াতাড়ি করে ভেতরে যায়। ওখানে গিয়ে দেখে কয়েকটা ছেলে অদ্রি ও ইরারকে ঘিরে দাঁড়িয়ে আছে। আকাশ ওদের কাছে গিয়ে অদ্রির হাত ধরে উঠিয়ে আনতে চাইলে লোকগুলো বাধা দেয়। আরে অদ্রি, কিছু হবে না, তুই আয় আমার সাথে, আর আপনিও আসেন। শুধু ওদের কেন, তোকেও নিয়ে যাব। ওদের তো বাড়িতে নিয়ে যাব, কিন্তু তোকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তা তোর কি মনে হয়, তুই যদি এখানে একা আসতে ভয় পাস তাহলে নিজেকে কি করে ডন বলে দাবি করছিস? ফিরে তো যাবই, আসার সময় যাকে নিয়ে এসেছি তাকে নিয়ে যাব। তাহলে একটা কাজ করি, এখানে মারামারি না করে আমরা খোলা জায়গায় মারামারি করি, যাতে করে এদের কোনো ক্ষতি না হয়। এমনভাবে বলবেন না, অনেক ভয় করে। ওরা ক্যান্টিন থেকে বের হয়ে শপিং মলের গেটের সামনে ফাঁকা জায়গাটায় এসে দাঁড়ায়। এরপর শুরু হলো ওদের মারামারি।
ওদের স্বজন ওখানে মেরে শুইয়ে দিতেই আকাশের 5 মিনিট সময় লেগেছে, একটু বেশি সময় লেগেছে, কারণ ওরা অনেক শক্তিশালী ছিল সেজন্য। ওদের মার খেতে দেখে বাকি দুজন কিছু না বলে ওখান থেকে ভয়ে কেটে পড়ে। ওরা যাওয়ার পর আকাশ অদ্রি ও ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে আকাশ অদ্রির কাছে এর কারণ জানতে চায়। কেন? ওরা তোকে আটকে রেখেছে? ভাইয়া, তুই যাওয়ার পর একটা ছেলে ইচ্ছে করে ইরার সাথে অসভ্যতা করেছে। আমরা প্রতিবাদ করাতে ওই ছেলেটা ওই লোকগুলোকে কল দেয়। এরপর আমি অনেক চালাকি করে তোকে কল দেই। যে ছেলেটা আমাদের কাছে ছিল ওই ছেলেটাই এদের আনিয়েছে। আমার ওখান থেকে আসাটাই ঠিক হয়নি। যদি না আসতাম তাহলে এত কিছু হতো না। এটাই আপনার কাজ, তাই করাটা তো স্বাভাবিক। মানে ঠিক বুঝলাম না। আপনি তো ড্রাইভার, তার সাথে অদ্রিকে বিপদের হাত থেকে বাঁচানো তো আপনার কর্তব্য। ভাইয়াকে কি বলছিস এইগুলো? দেখ অদ্রি, তুই কোনো কথা বলবি না। আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে তুই যা এখন। ভাইয়া, তুই তাহলে ইরাকে ওর বাসার সামনে নামিয়ে দে। ঠিকানা বলতে বল। ইরা ঠিকানা দিলে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে ওর বাড়ির দিকে। ইরাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আকাশ চলে আসে বাড়িতে। বাড়িতে এসে নিজের মতো করে রেস্ট নিতে থাকে। এখনও 3 দিন বাকি আছে অদ্রি যাওয়ার, তাই আকাশ ওর দিকে কী খবর তা জানার জন্য ওখানে যায়। ওখানে আকাশ একদম নর্মালভাবেই যায়। দেখে মনে হবে আকাশ এখানে ঘুরতে এসেছে, কেননা এখানে অনেক মানুষ আছে ঘুরতে যায়, তাই আকাশও ওদের সাথে মিশে যায়। অন্যদিকে যেতে যেতে চারদিক লক্ষ্য করতে থাকে, কেননা কেউ কোন দিক থেকে আক্রমণ করতে চেয়েছে, তাই আকাশ দেখতে থাকে। এখানে আকাশ তেমন একটা কাউকে দেখতে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর আকাশ একটা লোককে গাছের উপর দেখতে পায়। গাছটাকে বসার মতো বানিয়ে রেখেছে যাতে করে আরামে বসে নিজের কাজ করে যেতে পারে। ওখানে যাওয়াতে কিছু লোক আকাশকে দেখে ফেলে। আকাশ ভয় পেয়ে হাত উপরে উঠিয়ে রাখে। অন্যদিকে কিছু লোক এসে আকাশকে তল্লাশি করতে থাকে। কোনো কিছু না পেয়ে প্রশ্ন করে, কে তুই? কে? জি, আমি এখানে ঘুরতে এসেছি। তা ঘুরতে এসেছিস ভালো কথা, এখানে কি? আসলে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে এই ফুলগুলো দেখে আসলাম এই দিকটায়। কোথায় ফুল দেখেছিস তুই? ওই যে ফুল। ওটা তো একটু পরেই। তা ওখানে যেতে হলে তো এই দিক দিয়ে যেতেই হবে, তাই না? কথাটা তো ঠিক। এখানে আমি কিন্তু সরকারি লোক, তাই এই কথা কাউকে কিন্তু বলবি না। যদি বলিস তাহলে কিন্তু শুট করে মেরে দেব। এখন এখান থেকে যাবি, কারোর সাথে কোনো কথা বলতে পারবি না। আসলে আমি একাই এসেছি। তাহলে তো ভালোই করেছিস। তাহলে এবার যা ওখান থেকে, আর গিয়ে নিজের কাজ কর। আকাশ ওখান থেকে চলে আসে। এখানে আসার উদ্দেশ্য সফল হয়েছে আকাশের, কেননা শিওর হওয়ার জন্য এখানে এসেছে সত্যি কি ওরা এখানে আছে নাকি ভুল ইনফরমেশন দিয়েছে তা চেক করার জন্য। এদিকে আকাশ মোটামুটি সবটা ম্যানেজ করে ফেলে। ওখান থেকে গিয়ে ওই লোকেদের এই ব্যাপারে কিছু বলেনি, কারণ বলে দিলে এই কথা যদি রানার কাছে পৌঁছয় তাহলে তো সমস্যা আছে। সেজন্য আকাশ কিছু বলেনি, ওদের সব কাজ বুঝিয়ে দেয়। দেখো, আমি একটু দেশের বাইরে যাব, কয়েকদিন দেরি হবে ফিরতে। তাই তোমরা একটা কাজ করো, এই কয়েকদিন আকাশের লোকদের বলবে সাবধানে থাকতে, আর মিস্টার আবিরকে কল দিয়ে জানিয়ে দাও আমি ওর দেশে আসতেছি। তোমাকে যতটুকু করতে বলেছি ততটুকু করো। এরপর মিস্টার আবিরকে কল দিয়ে জানিয়ে দেওয়া হয়। আবির তো কথাটা শুনে অনেক খুশি, কেননা আবির যার হয়ে কাজ করে আজকে উনি আবিরের দেশে আসতেছে, তাই আবির অনেক খুশি। আচ্ছা, আমি কি কিংকে আনার জন্য এয়ারপোর্টে যাব কি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি দরকার হলে সবসময় ওনার পাশেই থাকব। ঠিক আছে। আবির কথা বলে কল কেটে দেয়। এখন আবিরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আবির হচ্ছে লন্ডনের মাফিয়া, যার কথায় অন্য সব মাফিয়ার লোক ভয় পায়। আবির ও লোকদের সব কিছু বুঝিয়ে দিতে থাকে। অন্যদিকে আকাশ পরের দিন ও আদ্রিকে নিয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে নিজেদের পাসপোর্ট দিয়ে টিকিট নিয়ে উঠে পড়ে বিমানে। ওই বিমানে 30টা সিট আগেই বুকিং করে রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য। ওদের সাথে 2 জন স্যার আছেন যারা ওদের সহযোগিতা করবে। ওদের জন্য বিমানের ভেতর আলাদাভাবে কেবিন নেওয়া হয়েছে। ওরা ওখানে বসে নিজেদের মতো করে গল্প করতে থাকে। অন্যদিকে ইরা বারবার আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ ব্যাপারটা বুঝতে পারে। এই যে ম্যাম, কোনো সমস্যা? সমস্যা তো আছেই। কি সমস্যা? এখানে সবাই মুখের মাস্ক খুলে রেখেছে, সেখানে কিনা আপনি এখনো লাগিয়ে রেখেছেন। তাই আমি যেখানেই থাকি না কেন এটা থাকাটা জরুরি। কিন্তু ভাইয়া, তুই তো আগে কখনো মাস্ক পরতি না, ইদানিং তুই একটু বেশিই পরছিস এইগুলো। তুই কি চুপ করে থাকবি নাকি মাইর খাবি?
আপনি ড্রাইভার হয়ে ওকে মারার কথা বলছেন? কি বলছিস কি এগুলো? একটু তো চুপ থাক। কেন চুপ থাকবো তুই বল। মানলাম ওর বাবা মা ওকে একা বের হতে দেবে না, তাই আপনাকেও সাথে করে নিয়ে আসতে চেয়েছিল। কোথায় ওকে ধন্যবাদ দিবেন তা না করে এখন ওকে মারবেন? আপনার কি মনে একটু মায়া দয়া নেই নাকি? আচ্ছা, সে কখন থেকে পটর পটর করেই চলেছেন। এখন যে দেশে যাচ্ছেন ওই দেশের কিছু কি চিনেন? আচ্ছা, চেনা কি দরকার? স্যার যখন আছে উনিই সব কিছু দেখবে। ও, ভালোই তো। তা আমাকে যে বলছেন, নিজে কি কখনো গিয়েছেন? আমি তো ড্রাইভার, আমি কি করে যাব? কি বলতে চাস কি তুই? আমি সব সময় ঝগড়া করি? ইরা রোজা কখন তা বলল। তাহলে একটু আগে যে বললো। দেখ স্যার, এখন অন্য রুমে, ওনারা যদি এসে দেখে তাহলে কি হবে একটু ভেবে দেখেছিস কি? ঠিক আছে, চুপ থাকলাম। এদিকে ওরা সবাই একটু রেস্ট নেয়। অন্যদিকে কিছুক্ষণ পর বিমানের পাইলট একটা নিউজ শোনায়। কথাটা শুনে ইরা তো লাফ দিয়ে ওঠে, সাথে নদী ও রোজাকেও উঠিয়ে নেয়। রোজা, এই রোজা উঠ তাড়াতাড়ি। আগে নদী আর অদ্রিকে উঠিয়ে নে। রোজা ও ইরা মিলে বাকি ওদেরকে ও উঠিয়ে নেয়। কি হয়েছে রে? তোরা দুজনে এমন কেন করছিস? পাইলট কি যেন বলছে। আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কান থেকে ইয়ারফোন খোল, তারপর তো শুনতে পারবি। ও হ্যাঁ, দাঁড়া, খুলে নিচ্ছি। কিছুক্ষণ পর ওরা কিছুই বুঝতে পারছে না, কেননা বিমানে থাকা যাত্রীরা অনেক চিৎকার করছে। ওদের চিৎকার শুনে আকাশের ঘুম ভেঙে যায়। কি হয়েছে? মনে হচ্ছে বিমান হাইজ্যাক হয়েছে। কি? বিমান হাইজ্যাক? কিন্তু কিভাবে? আমি কি করে বলবো? পাইলট তো একটু আগে তাই বলল। বের হয়ে দেখি তো। আপনার কি মাথা খারাপ হয়েছে? কেন? বিমান হাইজ্যাক হয়েছে, আপনি যদি এখন ওখানে যান ওরা কি আপনাকে এখানে আসতে দিবে? কথা তো খারাপ বলেননি। এখন কি উপায়? স্যারদেরও দেখতে পাচ্ছি না। ওনারা হয়তো ওখানে বসে আছে। এখন আমাদের কি হবে? তো ভারী ভীতু, কোথায় মনে সাহস রাখবেন তা না করে ভয় পাচ্ছেন। এছাড়া কি করব বলেন? অন্য কোনো উপায়ও তো দেখতে পাচ্ছি না। পুলিশকে কল করেন। ভালো কথা মনে করেছে। মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই নাকি? আমি আবার কি করলাম? এখানে মোবাইলের নেটওয়ার্ক পাবেন কোথায়? আর পুলিশকে কল দিয়ে লাভও হবে না। ওহ, তাই বলে কি আমরা নিজেদের দেশে ফিরতে পারবো না? পারবো, তবে ওরা কি কারণে আমাদের কিডন্যাপ করেছে তা আগে জানতে হবে, এরপর না হয় বাকিটা দেখা যাবে। এখন ওদের সাথে কি কথা বলবো গিয়ে? যান তাহলে কথা বলেন, আর ওরা ওখানেই মেরে ফেলুক। না থাক। ওরা কথা বলতে থাকে। এইদিকে হাইজ্যাককারী সবাইকে পিস্তল আর বোম দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। এই কেউ কোনো চালাকি করবে না, যদি করেছো তো খবর আছে। যদি কেউ কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে কিন্তু মোটেও ভালো হবে না। হাইজ্যাকারের কথা শুনে ওরা সবাই চুপ করে থাকে, কেউ কোনো কথা বলে না। এভাবে 5 ঘন্টার পর বিমানটা আইল্যান্ডে ল্যান্ড করে। বিমান ল্যান্ড করার পর চারিদিকে শুধু মানুষ আর মানুষই। ওরা সবাই পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা একে একে সব যাত্রীদের বিমান থেকে নামায়, ওদের সবাইকে নিয়ে আলাদা আলাদা রুমে নিয়ে গিয়ে আটকে রাখে। ওরা ওখানে বন্দির মতো করে পড়ে থাকে। এদিকে ওদের খিদেও লাগে, তাই ওদের সাথে কথা বলার জন্য দাঁড়ায়। এই যে শুনছেন কেউ? কি হয়েছে? এইভাবে চিৎকার কেন করছিস? আমাদের খিদে পেয়েছে, কিছু খেতে তো দিবেন। গুলি খাবি? গুলি? তাহলে কয়েকটা দেন। আর এটা কি গুলি নিয়ে এসেছেন? দূর থেকে তো এটা নিয়ে নিশানা লাগানো যায় না। তুই কি করে এত কিছু জানিস? আমি আরো অনেক কিছু জানি, যা তোদের না জানলেও চলবে। এখন আমাকে এটা বল, কি করতে হবে তোদের? সরকারের কাছে যা ডিমান্ড আছে করে ফেল, তবুও আমাদের এখান থেকে যেতে দাও। এত তারা কিসের? এখনো রাত হতে অনেক সময় লাগবে। তুই একটা কাজ কর, বেশি খিদে লাগলে আমার সাথে আয়। সত্যি? তাহলে তো ভালো। এই, তোদের কি লাগবে খাবার? নো থ্যাঙ্কস। তাহলে আমিই যাই। আকাশ চলে আসে ওদের পিছু পিছু। এখানে সব রক্ত দেখতে পায়, কেননা এখানে মনে হয় একটু আগে একটা মানুষকে কাটা হয়েছে, যার জন্য এত রক্ত। সাধারণ এইরকম সিচুয়েশনে লোক বমি কিংবা অজ্ঞান হয়ে যায়, কিন্তু সেখানে আকাশ দিব্যি দাঁড়িয়ে আছে, তার জন্য একটু অবাক হয়। দেখছিস এখানে কি চলতেছে? এখানে মানুষ মেরে এদের ভিডিও বানিয়ে সরকারকে দেব, তারপর ওরা আমাদের দাবি মেনে নেবে। তোমার কথা তো ভালো, কিন্তু কিন্তু কি? তাড়াতাড়ি বল। কথাটা হচ্ছে, যদি না মানে সরকার, তখন কি হবে? কি আর করব? প্রতিদিন একটা করে বিমান হাইজ্যাক করব, আর ওদের কাছে যা ডলার পাবো সব রেখে দিব, আর ওদের ব্যাগগুলোও।
বুদ্ধি তো ঠিকই আছে, তাহলে শুধু শুধু কেন এত রিস্ক নিতে যাও কেন? কি? কিছু না, এখন যা বলার জন্য এসেছি। আমিও দরকার হলে আপনাদের সাহায্য করব, কিন্তু আপনাদের কি কি চাই তা বলেন। বেশি কিছু চাওয়ার নেই। ওদের সরকার আমার কিছু লোককে আজ 5 বছর ধরে আটকে রেখেছে। আমি ওদের সরাতে চাই। কিন্তু তার জন্য তো অনেক সময় লাগবে। তা আমার জানার বিষয় না। এখন কথা বলে, এখন যা তো এখন থেকে। যাচ্ছি, তবে খাবারটা? এই নে 5 প্যাকেট গিয়ে খেয়ে নে। ঠিক আছে। 5টা প্যাকেট হাতে নিয়ে আকাশ ওদের রুমে চলে আসে। ওখানে ওরা 5 জনে ছিল, তাই 5টা প্যাকেট পেয়েছিল। ওরা 5 জনে মিলে খেতে থাকে। আকাশ খাবারের সময় অন্যদিক ঘুরে খেয়েছিল, তাই ইরা এখনো ওকে দেখতে পায়নি। খাবার শেষ করে ওরা বসে থাকে। এদিকে টিভিতে খবর দেখাচ্ছে লন্ডন থেকে আমেরিকায় যাওয়ার বিমান হাইজ্যাক করা হয়েছে। হাইজ্যাক করা লোকজন ইউসুফ খানকে মুক্তি দেওয়ার জন্য এই হাইজ্যাকটা করে। এখন হয়তো অনেকেই বুঝতে পারছেন না এই ইউসুফ খান আসলে কে। ইউসুফ খান অনেক বড় মাফিয়া। রানা ইউসুফ খানের হয়ে কাজ করে। এখন যদি আপনারা রানাকেও ভুলে যান তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আপনাদের আরেকটু খুলে বলি, রানা ও ইউসুফ একই দলের। ইউসুফ খান হচ্ছে বড় মাফিয়া আর রানা ওর ডান হয়ে কাজ করে। একটা অপারেশনে রানা ও ইউসুফ যায়। ওদের সাথে ওখানে কমান্ডো মিশন হয়, যার কারণে ইউসুফ খান ওখানে কমান্ডোর হাতে ধরা পড়ে যায়। এরপর রানার কাছে সব দায়িত্ব এসে পড়ে। এরপর রানা প্ল্যান করে এই কাজটা করে। আশা করি এখন আপনারা সবটাই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে আবার একবার এই কাহিনী পড়ে নেবেন। চলেন গল্পে আসা যাক। এটা কি হলো? ইউসুফ ও রানা একই দলের হয়ে কাজ করতো, এটা আমি জানি না। তা কি করে হয়? ভাইয়া কি ভাবছিস? কিছু না। ওরা যে দাবি করেছে, জানি না সরকার ওদের দাবি মেনে নেবে কিনা। যদি না মেনে নেই তাহলে কি হবে? ওরা এক এক করে সবাইকে মারতে থাকবে। কি বলছিস কি ভাই? আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। উফ, তোকে এত তাড়াতাড়ি মরতে কে বলেছে? তুই তো বললি। এখন একটু চুপ থাক, আমি কিছু একটা করতেছি। যদি হয়ে যায় তাহলে তো ভালোই। কি করবেন? দেখি না কি করা যায়। এইদিকে সব জায়গায় এই খবরটা ছড়িয়ে যায় আর এই সংবাদটা ওই দেশের সরকারের কাছে গিয়ে পৌঁছয়। সরকার এটা নিয়ে ভাবতে থাকে যে সত্যি কি ওকে ছেড়ে দেবে নাকি বিমানে থাকা লোকজনকে মরতে দেবে। এদিকে একটা দিন পার হয়ে যায়, এখন পর্যন্ত সরকার থেকে কোনো জবাব পায়নি। তাই ওরা আরেকজন লোককে নিয়ে যায় মারার জন্য। এই লোকটাকে জ্যান্ত অবস্থায় শরীর কাটাকাটি শুরু করে দেয়। লোকটার চিৎকারে সবাই শুনতে পায়। এদিকে আকাশ কিছু করতে পারছে না, শুধুমাত্র চুপচাপ শুধু দেখেই যাচ্ছে। এই ভিডিওটা সরকারের কাছে যায়। সরকারের অনেক লোক ভিডিও দেখে ও কিছু করছে না, কেননা এই লোকটা সাধারণ পরিবারে। ভিডিও দেওয়ার 3 ঘন্টা পরে। বুঝলাম না, সরকার ওকে ছেড়ে দিলে কি এমন ক্ষতি হবে? ওদের জন্য এখন আমাদের মরতে হবে। ভাইয়া এখন কি হবে? জানি না কি হবে। অন্যদিকে হাইজ্যাকাররা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এবার আর ওরা সাধারণ কোনো লোককে মারবে না, মারবে কোনো বড় লোক নেতাকে, যাতে করে সরকারের ক্ষতি হতে পারে। সব কিছু মিলিয়ে এবার সরকারের ছেলেকে ওরা ওখানে মারার জন্য নিয়ে আসে। সরকারের লোক ওদের কাছে মাফ চায় যে ওকে না মেরে শুধু ভিডিও করে দিলেই হবে। ওরাও রাজি হয়ে যায়। এরপর ভিডিও করে দেয়া হয়েছে। সরকার ভিডিও দেখে তো অবাক, কেননা এই দেশের প্রধানমন্ত্রীর ছেলে ছিল, তাই উনি নিজের ছেলেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে প্রেস মিটিং ডাকে। ওখানে নানা রকমের প্রশ্ন ওঠে, কিন্তু তার উত্তর দিতে পারছে না, কেননা এতগুলো লোকের মৃত্যু হওয়ার পর ও সরকার কোনো অ্যাকশন নেয়নি। অথচ নিজের ছেলেকে বাঁচানোর জন্য উনি এখন এতটা উতলা হয়ে আছে। উনি সবটা শুনে চুপ করে আছে। সাথে এই ও বলে যারা মারা গিয়েছে ওদের পরিবারের খরচ সরকার দেবে। এটা বলার পর বাকিদের অনেক ভালো লাগলো। এখন শুধু প্রশ্ন হলো, সরকারকে ইউসুফ খানকে ছেড়ে দেবে নাকি আটকে রাখবে? এই প্রশ্নের জবাব জানতে পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। এইদিকে পরিস্থিতি খারাপ দেখে সরকার ঘোষণা দেয় ইউসুফ খানকে ছেড়ে দেবে। তবে ইউসুফ খান এতটাই সাংঘাতিক যে ও বাহিরে আসলে আসলে আবারও জনগণের রাতের ঘুম কেড়ে নেবে। এইদিকে আকাশ একটু চাপের মুখে আছে, কেননা ইউসুফ খান জেলের ভেতর যাওয়া দিয়ে আকাশের অবদান আছে। আকাশ কিছুটা ভয়ে আছে, কেননা ইউসুফ খান আকাশকে দেখলে চিনে যেতে পারে, তাই একটু চাপের মধ্যে দিন কাটাচ্ছে। অন্যদিকে হাইজ্যাক করা লোকগুলো তো এটা শুনে মহা খুশি। এরপর কোথায় কি করতে হবে এই সব কিছু ওদের প্ল্যান অনুযায়ী করতে থাকে। এদিকে দিন যতই যাচ্ছে ওদের মধ্যে ভয়ের সৃষ্টি হতে থাকে। যাক বাবা, এখন আরো কোনো ভয় নেই তাহলে।
ভয় না পাওয়ার কারণ কি? এই যে সরকার তো বলেছে ইউসুফ খানকে ছেড়ে দিবে। ছেড়ে দিলে ওরা যে আমাদের বাঁচিয়ে রাখবে তার তো কোনো গ্যারান্টি নেই। সত্যি তো, এই কথা তো আগে ভেবে দেখিনি। তাহলে এখন না হয় কিছুক্ষণ ভাবতে থাকুন। ঠিক আছে, আমি তাহলে ভাবতে থাকি। এদিকে পরের দিন পুলিশ ও কিছু কমান্ডো মিলে ইউসুফ খানকে ওদের বলা জায়গায় নিয়ে আসে। তোমাদের কথা মতো ইউসুফ খানকে এখানে নিয়ে এসেছি। এবার সব যাত্রীদের বিমানের ভিতরে যেতে দাও। আরে এ তো তারা কিসের? এখনও আমাদের বস আসেনি। উনি এসে আগে চেক করবে যে ইনি আসল কি না। যদি আসল হয় তাহলে সবাইকে ছেড়ে দেব। তা উনি কখন আসবে এখানে? এই তো এখনই আসবে। 10 মিনিট পর ওখানে রানা এসে নামে। রানা এখানে এসে প্রথমে যারা বিমান হাইজ্যাক করেছে ওদের বাহবা দিতে থাকে। এরপর ইউসুফ খানের সাথে কথা বলতে থাকে। রানা ও ইউসুফ খান কানে কানে কি যেন বলে। ও কথাগুলো শোনার পর রানা ইউসুফ খানের পায়ে সালাম দেয় এবং জড়িয়ে ধরে। উনি আমাদের আসল ইউসুফ খান, সবার হাতে তালি দাও। সবাই হাতে তালি দেয়, সাথে বন্দুকবাজিও করতে থাকে। এভাবে 1 মিনিট হওয়ার পর দেখুন, আমরা আমাদের মতো কাজ করেছি। এবার আপনারা আপনাদের শর্ত অনুযায়ী যাত্রীদের ছেড়ে দিন। এত তারা কিসের? সবেমাত্র এলেন, কিছুক্ষণ রেস্ট নেবেন, তারপর না হয় যাবেন। দেখুন, ডিল অনুযায়ী আপনারা যা চেয়েছেন তাই পেয়েছেন। এবার যদি যাত্রীদের ছেড়ে দেন তাহলে আমরা এখান থেকে যেতে পাবো। রানা, বস বলেন। শর্ত অনুযায়ী তাহলে ওদের ফিরিয়ে দে। বস আপনি যখন বলেছেন তখন ফিরিয়ে দিচ্ছি। এই তোরা একে একে ওদের বিমানে তোলার ব্যবস্থা কর। এদিকে 10 মিনিটে সব যাত্রীদের বিমানে উঠিয়ে দেওয়া হলো। পাইলটও চলে আসে ওখানে। ওদের সাথে সাথে পুলিশও নিজেদের হেলিকপ্টারে উঠে পড়ে। ওখান থেকে সবাই বিদায় হয়ে যায়। সবাই যাওয়ার পর বস আপনাকে আবার ও দেখতে পারবো, আমি তো কল্পনাও করতে পারিনি। আমিও ভাবতে পারিনি তুই আমাকে সারানোর জন্য এত কিছু করবি। কি যে বলেন না বস, আপনি ছাড়া তো ওই কিংয়ের সাথে টক্কর দিয়ে পারবো না। ওই কিং এর জন্য আমাকে 1 বছর কারাগারে থাকতে হয়েছে। এবার আমি ওই কিং এর সাথে টক্কর দেওয়ার জন্য সব রকম প্ল্যান করতে পারবো। চলেন বস, এবার আমরা যাই তাহলে। চলো। রানা ও ইউসুফ যেতে থাকে। এদিকে আপনারা অনেকে ভেবেছিলেন এখানে একটা মারামারি হবে, কিন্তু আমি ইচ্ছে করে মারামারি আনি নাই। এর কিছু কারণও আছে। এই গল্পটা আমরা সিজন 2 পর্যন্ত লিখব, তাই এখানে মারামারি আনিনি। যদি মারামারি দিতে চাইতাম তাহলে গল্পটা এখানে শেষ করে দিতে পারতাম। এতে করে গল্পের অনেক কাহিনী আপনাদের অজানা থেকে যেত। তার জন্য গল্পটা বড় করা। তার সাথে এখন যদি মারামারি দিতে চাইতাম তাহলে এই মারামারিতে অনেক নিরীহ লোক মারা যেত। এতে করে গল্পটা অনেক কিছু বাদ পড়ে যেত, সাথে গল্পের মূল কাহিনীগুলো থেকে যেত। তাই চিন্তা করবেন না আপনারা। আমরা আবার এই কাহিনীতে একদিন আসব, আর ওই দিন রানা ও ইউসুফ দিন শেষ হবে। তাহলে চলুন এবার গল্পে ফেরা যাক। বিমানের ভেতরে সব যাত্রী এখন সেফ কিছুক্ষণ পরে। যাক বাবা, বেঁচে গেলাম। আর একটু হলে তো আমাদের আর রক্ষে থাকতো না। ঠিক বলেছেন, আমি তো মনে করেছিলাম আর কখনো দেশে ফিরতে পারবো না। বুঝলাম। আচ্ছা, একটা কথা বলুন তো আপনি। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। তো বলুন, কি বলছিলেন? আপনার সাথে কি ওই ইউসুফ খানের কোনো পরিচিতি ছিল? কেন বলুন তো। আসলে আপনাদের ভাবমূর্তি দেখে তো তাই মনে হচ্ছিল। ওই লোকটা আপনার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমি তো একটু জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। আমার দিকে তাকালো, সেখানে আপনি কেন ভয় পেলেন? আরে আমি তো ভেবেছিলাম প্রথমে আমার দিকে তাকিয়েছিল, পরে আমি ভালো করে তাকিয়েছিলাম, দেখুন আপনার দিকে, দেখলাম যে তাকিয়ে আছে সে। ও তাই বলেন। আর 2 ঘন্টা পর আমরা আমেরিকায় গিয়ে পৌঁছাবো। তা আপনি কি করে জানেন? কি করে আবার? মোবাইল দিয়ে। কিন্তু নেট কোথায় পেলেন? ওই সব কিছু আপনাদের জানতে হবে না। এদিকে আকাশ ওখানে যা যা রেকর্ড করেছিল সব কিছু ওর লোকেদের কাছে পাঠিয়ে দেয়। তার সাথে ওদের পরিচয়ও। আকাশ সাথে ও লোকজনকে অনেক সাবধানে থাকতে বলে। ইউসুফ খান বোমা বানানোর ওস্তাদ, তাই ওর বোমার হাত থেকে বাঁচতে হলে ওদেরও সাবধান হতেই হবে। এদিকে ওই সব নিউজ আকাশের লোক সব দেশের সব লোককে জানিয়ে দেয়। এদিকে আবির তো নিউজটা দেখতে পায়। তার মানে যে বিমানটা হাইজ্যাক হয়েছিল ওই বিমান কিংও ছিল? বস, কিংকে? কিং হচ্ছে আমার বস। কি বস? আমরা তো এতকাল ধরে জানি আপনি এই আমেরিকা দেশের মাফিয়া বস, কিন্তু আপনি বলছেন
আমার উপর আরও একজন বস আছে। হ্যাঁ আছে, আর যে বিমানে হাইজ্যাক হয়েছিল উনি ওই বিমানেই ছিল। কি বলছেন? কি বস? তাহলে তো ওরা ওনাকে চেনার কথা। তা কখনো সম্ভব না। কেন বস? কারণ উনি সময়ে নিজের চেহারা ঢেকে চলে। উনি যখন ওই বিমানে ছিল ইউসুফের ছবি পাঠিয়ে দেয়, সাথে রানাও। এই থেকে জানতে পারি আমি। বস, এখন তাহলে আমাদের করণীয় কি? তা তো উনি বলবে। আগে উনি আসুক, আমার সাথে তো অবশ্যই যোগাযোগ করবে। এরপর দেখি কি বলে উনি। ঠিক আছে বস, আমি তাহলে বাকি লোকদের ও সাবধান করে দেই। দাও তাহলে। অন্যদিকে বিমান যখন আমেরিকায় ল্যান্ড করে তখন অনেক নিরাপত্তা কর্মী পুরো বিমানের আশেপাশে ঘিরে দাঁড়ায়। ওরা পুরো বিমান চেক করতে থাকে কোথাও কোনো বোম বা অন্য কিছু আছে কিনা তা দেখার জন্য, কিন্তু ওরা কোনো কিছু পেল না। যখন কিছু নেই তখন আপনারা এক এক করে নেমে যেখানে যাওয়ার সেখানে যেতে পারেন। ধন্যবাদ স্যার। ওরা ওখান থেকে বের হয়ে আসে। ওই সময় অনেক নিউজ রিপোর্টারও ছিল। ওরা তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু কেউ ও ভয়ের কারণে কোনো কথা বলতে পারছে না। ওরা যখন আকাশের সামনে মাইক ধরে, আকাশ তেমন কোনো কথা না বলে শুধু এইটুকু বলে, দেখুন, যদি কিছু দিতে হয় ভালো কিছু দিন। যখন আমাদের হাইজ্যাক করে নিয়ে গিয়েছিল তখন তো আপনারা কোনো কথাই বলেননি, আর নাই একবারের জন্য কোনো নিউজ করতে। আসলে আপনাদের সমস্যা হচ্ছে, সমস্যায় পড়লে তা আপনারা একটিবারের জন্য তা দেখানোর প্রয়োজন মনে করেন না, কিন্তু যখন তারা সেখান থেকে ফিরে আসে তখন আপনারা তাদের নিয়ে নিউজ করতে ঠিকই পারেন। আকাশের কথা শুনে ওখানে থাকা সবাই হাতে তালি দেয়। এরপর ওখান থেকে সব ছাত্রছাত্রীরা চলে আসে হোটেলে। ওখানে ওরা নিজেদের রুমে চলে আসে। এখনও ওদের মধ্যে অনেকে ভয় পেয়ে আছে, যা ওদের দেখে বোঝা যায়। সবাই মোটামুটি ভয় পেলেও আকাশ একটুও ভয় পাচ্ছে না, যার জন্য সবাই অনেক অবাক। কেননা এখানে সবাই ভয় পেলেও আকাশের চোখে কোনো ভয় নেই। এইদিকে বিকেল হয়ে যায়। স্যার ওদের সবাইকে নিজেদের রুম ব্যাগ করে দেয়। ওরা নিজেদের রুমে চলে যায়। অন্যদিকে আকাশ সারা রাত কাজ করতে থাকে, কেননা যে করেই হোক ইউসুফ খানকে থামাতে হবে। যদিও এত তাড়াতাড়ি ইউসুফ খান তেমন কিছু করবে না, তবুও সাবধানে তো থাকতেই হবে। এদিকে আকাশ নিজের মতো করে কাজ করে রাতে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশের রুমে অদ্রি আসে। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া। কি হয়েছে? এত সকাল সকাল ডাকছিস কেন? আরে সবাই বের হবে ঘোরার জন্য, আর তুই কিনা এখন ঘুমাচ্ছিস? আচ্ছা তুই যা, আমি আসতেছি। অদ্রি চলে যাওয়ার পর আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। তবে আকাশ আজকেও মাস্ক পরে বের হয়েছে, যা অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ওরা সবাই মিলে বের হয়। ওখানে ওরা সমুদ্রের ধারে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু ওরা যে সমুদ্রের ধারে যাবে তা মোটেও ভালো নেই। তাই আকাশ স্যারের কাছে যায়। স্যার, একটা কথা বলবো কি? কি কথা? স্যার, আপনারা যে জায়গায় যাচ্ছেন ওই জায়গায় ঘুরে দেখার মতো তেমন কিছু নেই। তাই আমি বলছিলাম কি, ওই জায়গা থেকে 15 কিলোমিটার দূরে আরেকটা জায়গা আছে, ওখানে চলুন। কিন্তু ওরা কি যেতে রাজি হবে? স্যার, ওরা তো আর জায়গাটা চিনবে না। ঠিক আছে, আমি তাহলে ড্রাইভারকে বলে ওই জায়গায় নিচ্ছি। ড্রাইভার 2 ঘন্টার পর গাড়ি সমুদ্রের ধারে এসে নামে। অন্যদিকে ওরা সবাই নেমে অনেক মজা করতে থাকে। অন্যদিকে আকাশ এই সুযোগে আগের সমুদ্রের ধারে চলে যায়। ওখানে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আবিরের সাথে কথা বলার জন্য। এদিকে আবির সমুদ্রের ধারে এসে বসে আছে। তার সাথে অনেক হাসি খুশি মুখ নিয়ে বসে আছে, কেননা ওর বস ওর সাথে দেখা করার জন্য এসেছে সেজন্য। আকাশ একটা গাড়ি নিয়ে এখানে আসে। কিছুটা দূরে গিয়ে গাড়ি থামিয়ে হেঁটে হেঁটে ওদের কাছে আসে। ওহ, কে রে তুই? আসার সাহস কি করে পেলি? এখানে আসার জন্য কিংয়ের সাহসের প্রয়োজন হয় না। কিং শব্দটা শুনে আবির গিয়ে আকাশের পায়ের কাছে এসে পড়ে। কিং, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। অবশ্য না চেনারই কথা, এই প্রথম আমার সাথে তোমার দেখা হলো, তা আমি বসবো কোথায়? কি যে বলেন কিং, আপনার জন্য গাড়িতে সবকিছুরই ব্যবস্থা আছে, চলুন ভেতরে। আকাশও আবির ভেতরে যায়। এরপর আকাশ আবিরকে সবটা বুঝিয়ে বলতে থাকে। আবির সবটা শুনে বুঝতে পারে আকাশ ওখানে 1 ঘন্টার মতো ছিল। এরপর ওখান থেকে চলে আসতে যাবে তখন। কিং, আমি আপনাকে দিয়ে আসি, চলুন। লাগবে না, তুমি তোমার কাজ করো। আর একটা কথা। জি বলুন কিং। শপিং মল, সিনেমা হলের সামনে যদি তোমার কোনো লোককে আমি যদি মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে বা
অন্যরকম কোনো অন্যায় কাজ করার চেষ্টা করে তাহলে সে যেই হোক না কেন আমি কিন্তু তাকে জীবিত ছেড়ে দিব না, তাই ওদের সাবধান করে দিবে। ওকে কিং, তাছাড়া আমাদের কোন লোক এমন কাজ করে না, তবুও আপনি যখন বলছেন আমি ওদের সাবধান করে দিব। এবার আমাকে যেতে হবে। কিং, আবার আসবেন কিন্তু। সময় যদি পাই তখন না হয় আসবো। ওখান থেকে গাড়ি চালিয়ে আকাশ আগে সমুদ্রের ধারে চলে আসে। ওখানে ওরা অনেক কিছু দেখতে পেল। ও আকাশ, ওর বোন ও ইরা এবং বাকি কাউকে আকাশ দেখতে পাচ্ছে না, সেজন্য ওখানকার পাশে সব জায়গায় দেখতে থাকে, কিন্তু কোথাও কাউকে খুঁজে পাচ্ছে না। কিছু দূর গিয়ে আকাশ কিছু দোকানে গিয়ে খোঁজ নেয়। ওখানে একটা দোকানদার বলল ওদের নাকি কারা ধরে নিয়ে গিয়েছে, সাথে আরও অনেক লোককেও। আকাশ সবটা শুনে বুঝতে পারছে না কি করবে। কিছু দূর যাওয়ার পর আকাশ কয়েকটা গাড়ি দেখতে পায়। এরপর ওই গাড়িগুলোকে ফলো করতে থাকে। কিছু দূর গিয়ে গাড়িগুলো জঙ্গলের দিকে যায়। আকাশও জঙ্গলে যায়, সাথে ওর লোকেশন আবিরকে দেয়। কিং, বলেন কি করতে হবে? আমার এই লোকেশনটা দেখো আর আমাকে ফলো করো। ওকে কিং, আমি এখনই লোকজন নিয়ে আসতেছি। তবে আমার লোকেশন থেকে কিছুটা দূরে থাকবে। এরপর আমি যখন অ্যাকশন বলবো তখন তোমরা অ্যাকশন নিবে। ঠিক আছে কিং, তাই হবে। আচ্ছা, আমি তাহলে এখন কল কাটছি। এরপর আবির ওর লোকজনকে নিয়ে আকাশের দেয়া ঠিকানার দিকে চলে যেতে থাকে। অন্যদিকে আকাশ জঙ্গলের ভেতর ওদের ফলো করতে করতে চলে আসে। ওখানে এসে দেখে ওদের সবাইকে একটা বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। তাই আকাশ ও ওই বাড়ির কাছে বোঝার চেষ্টা করে আসলে কি হতে চলেছে। কিছুক্ষণ পর আকাশ বোঝার চেষ্টা করে। অন্যদিকে আবিরও চলে আসে। আবির ওখানে এসে দেখে জায়গাটা ওর পরিচিত মনে হচ্ছে। কিন্তু এই আস্থানা তো আমাদের। তাহলে ওই লোকগুলো কে? কিং, আমাদের লোক। তোমাকে 5 মিনিট সময় দিলাম। ওরা যাদের তুলে এনেছে ওদের যে সে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে নামিয়ে দেই, আর ওরা যাওয়ার পর ওদের দলের সর্দার যে তাকে মেরে দিবে। কেন কিং? এই সামান্য একটু। ও আমার বোনের গায়ে হাত দিয়েছে, ওকে তো আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব না, তাই যাও তাড়াতাড়ি। কিং, আপনি নিশ্চিন্তে যান, আমি ওদের 20 মিনিট সমুদ্রের ধারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু কিং, ওকে কি ছেড়ে দেওয়া যায় না? যায়, তবে ওই যে লাল ড্রেস পরা মেয়েটা আছে ওর পা ধরে ক্ষমা চাইতে বলো। যদিও মাফ করে দেয় তাহলে আমি ওর প্রাণ ভিক্ষা দিব। যদি না মাফ করে তাহলে তুই ওদের ওখানে মেরে তারপরে আসবি। ঠিক আছে কিং, তাই হবে। আকাশ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। আবির ভেতরে যাওয়াতে ওই লোকগুলো দাঁড়িয়ে সালাম দেয়। বস, আপনি এখানে? এখনই ওনার পা ছুঁয়ে মাপ চা। কি বলছেন? কি বস, আমি চাইবো না আর কোনো। তোর আশা কি আমি মাপ চাইবো? এখনই চাচ্ছি। লোকটা অদ্রির পা ছুঁয়ে ধরে। অদ্রি যদিও ছেড়ে দিতে বলে, কিন্তু লোকটা ছাড়েনি। আপু, প্লিজ আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এই কাজ করব না। এদিকে আবির অনেকটা ভয়ে আছে, কেননা মেয়েটি মাফ না করলে লোকটাকে মরতে হবে, সেজন্য অনেকবার বলার পরে। ঠিক আছে, মাফ করে দিলাম। আবির এরপর সবাইকে গাড়িতে তুলে দেয়, সাথে ড্রাইভারকে বলে যেখান থেকে ওদের এনেছে যেন সেখানে দিয়ে আসে। ড্রাইভার ওদের ওখানে নিয়ে যায়। এরপর আবির ওই লোকটার গালে থাপ্পড় দিয়ে বলে, আজকে অল্পের জন্য বেঁচে গেলি, আমি না আসলে তো আজকে তোকে মরতেই হতো। বস, ওদের তো আমি একটা কথাও বলবি না, তোর জন্যই আমার মাথাটা কত নিচে নেমে গিয়েছে তা বলে বুঝাতে পারবো না। বস, আমি কি করলাম? এত কিছু করার পরেও বলছিস আমি কি করেছি? এরপর থেকে যদি এরকম কিছুর প্ল্যান মাথায় থাকে তাহলে তা ছেড়ে ফেলো, কথাটা মনে রাখবে। ঠিক আছে, মনে রাখবো। এদিকে অদ্রি, এরা ওদের আবার সমুদ্রের ধারে নামিয়ে দেওয়া হয়। অন্যদিকে আকাশ কিছুক্ষণ পর ওখানে আসে। আকাশ আসতেই অদ্রি গিয়ে জড়িয়ে ধরে। ভাইয়া, কোথায় ছিলি তুই? এখানে কত কিছু হয়ে গিয়েছে। আকাশ, তোমার কথা মতো এখানে আসলাম, কিন্তু এত কিছু হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। স্যার, আমি ভাবতে পারিনি এমন কিছু হবে। তবে সত্যি আকাশ, এই জায়গাটা আসলেই অনেক সুন্দর, এক কথায় দেখার মতো। ধন্যবাদ স্যার। কিন্তু ওরা আমাদের তুলে নিয়ে গেল কেন, তাই তো বুঝতে পারছি না। হয়তো অন্য কাউকে নিতে গিয়ে ভুলে আপনাদের নিয়ে নিয়েছে। হতে পারে। বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা তাহলে এখানে 3 ঘন্টার জন্য ঘুরতে পারবে, তাই তোমরা নিজেদের মতো করে ঘুরতে থাকো। এরপর দুপুরের খাবার খেয়ে ওই দিকটাই যাব। ঠিক আছে স্যার।
এদিকে আকাশ, অদ্রি, ইরা, নদী ও রোজা ওরা 5 জন একসাথে ঘুরতে থাকে। অন্যদিকে নদী কিছুক্ষণ পরপর আকাশের গায়ে ইচ্ছে করে ধাক্কা খাচ্ছে, যা অদ্রি খেয়াল করে। নদী, তুই মনে হচ্ছে এই দিক দিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে, তুই বরং এই দিক দিয়ে হাঁট। আরে কি যে বলছিস, লাগবে না। এভাবে ওরা ঘুরতে থাকে। কিছু দূর গিয়ে ওরা সিদ্ধান্ত নেয় যে পানিতে নামবে। এখন ওরা নামলে তো আকাশকেও নামতে হবে, আর আকাশ যদি নামে তাহলে তো ওর চেহারা সবাই দেখে যাবে। এই ভয়টাই আকাশের মনে কাজ করতে থাকে। আরে তোমরা নামছো নামো, এতে আমাকে কেন টানছে? ভাইয়া তুই আয়, তাছাড়া আমরা এখানে 4 জন নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু ওদের সামনে? আরে ভাইয়া কিছু হবে না। না আসলে হয় না? হয় না, আয় বলছি। আকাশ চেঞ্জ করে পানিতে নামে। পানিতে নামলে ইরা বলে ওঠে, আপনি এখন মুখ থেকে মাস্কটা খুলে নিন। সত্যি তো ভাইয়া, এখন পড়ার কি দরকার? না রে বোন, থাক। আমি তো আজকে এই মাস্ক খুলেই ছাড়বো আজকে। আমি তা হতে দিব না। এইদিকে ইরা আকাশের কাছে আসে। পানিতে ওদের ভিতর ধস্তাধস্তি চলতে থাকে। এতে করে আকাশের গায়ের সাথে ইরার শরীর তো লাগেই, তার সাথে আকাশ না চাইতেও ইরার অনেক জায়গায় হাত লেগে যায়। ইরা একটু শরম পেলে ও এখনও হার মানেনি। গল্পের বাকি অংশ আপনারা সিজন 2-এ পড়তে পারবেন। ওখানে ইরা কি আকাশের মুখটা দেখে খারাপ করে রিয়েক্ট করবে, নাকি আকাশকে ভুল বুঝবে, নাকি আকাশকে ভালোবাসতে শুরু করবে, তা আপনারা সিজন 2-এর মধ্যে জানতে পারবেন। তবে পুরো গল্পটা বুঝতে সিজন 2 পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে এতদিন ধরে পাশে থাকার জন্য।